যারা ভালো পড়াশোনা করে আজকে এই জায়গায় এসছে, তারা কি প্ল্যান ফলো করেছে, তাদের লাইফস্টাইল কেমন, তারা কিভাবে পড়াশোনা করেছে, তারা কি পড়াশোনা বাদে আর কোনো কাজবাজ করতো না। দুটোর মধ্যে থেকে একটাকে চুজ করে নিতে বলা হয়, অনলাইন না অফলাইন, কোনটাকে চুজ ডিপেন্ড করবে, মানে যে টিচার হয় মুখ দেখে বোঝা যায় যে ছেলেটা বুঝতে পেরেছে না পারেনি। একদম। সো অফলাইন টিচিং এর ক্ষেত্রে আমার মনে হয় যদি একটা লোকের মনে হয় যে আমার ডাক্তার হয় জীবনে একদিনে, তাহলে তাকে তো আমি বলতে পারি না যে না সবাই ডাক্তার হচ্ছে, তাহলে ইউ জাস্ট সেট দ্য এক্সাম্পল। যদি আমি ডাক্তার না হয় পরে দেখা উচিত আমি এরকম স্কোর করছি, আমি স্পিড বাড়াবো নাকি কমাবো বা নেগেটিভ মার্কিং কত আছে। আর সিলেবাস তো মোটামুটি এতদিনে কভার হয়ে যাওয়াই উচিত। আর যদি কিছু বাকি থাকে আজ আমরা বসে আছি আইআইটি খড়গপুরের একটি ক্যান্টিন। আমরা এসেছি দুজন ছেলের সাথে কথা বলতে। ছেলে নয়, বলা যায় আইআইটিয়ান, সাগ্নিক এবং অর্ক। সাগ্নিক ডাব্লিউবিজিআইতে 6 র্যাঙ্ক করেছে, অর্ক আগের বছর ডাব্লিউবিজিআইতে 10th র্যাঙ্ক করেছিল। তোমরা বুঝতেই পারছো যে আমরা আজকে আইআইটি খড়গপুরে যেই অ্যাডভান্স ক্র্যাক করা ছেলেদের সাথে কথা বলতে এলেও তাদের আর একটা পরিচয়, তারা ডাব্লিউবিজিআই র্যাঙ্কার। সুতরাং ডাব্লিউবিজিআই রিলেটেড বেশিরভাগ কথাবার্তা আমরা বলতে চলেছি, তবে যেই মেন এবং যেই অ্যাডভান্স রিলেটেড কথাবার্তাও আমরা বলবো। তোমরা জানো যে 24শে মে, অর্থাৎ এবছর 2026-এর 24শে মে তোমাদের ডাব্লিউবিজিআই এন্ট্রান্স এক্সাম আছে। তো সেটার বিষয়ে যে এই যে 2 মাস সময় আছে, এই মাস দুটোতে তোমরা কিভাবে কমপ্লিট ইউটিলাইজ করতে পারো, কিভাবে তোমরা তোমাদের প্রিপারেশনকে আরো বেটার করতে পারো, সেই বিষয়ে আলোচনা করব। আর আলোচনা করব যারা ভালো পড়াশোনা করে আজকে এই জায়গায় এসছে, তারা কি প্ল্যান ফলো করেছে, তাদের লাইফস্টাইল কেমন, তারা কিভাবে পড়াশোনা করেছে, তারা কি পড়াশোনা বাদে আর কোনো কাজবাজ করতো না। এই সব কিছু নিয়ে একটা মজার আড্ডা। আজকে আমরা একটা ওপেন ক্যান্টিনে বসে আছি, আড্ডা হবে, কথা হবে, গল্প হবে এবং অবশ্যই তোমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা বলতে চলেছি। তো লেটস স্টার্ট, আমরা শুরু করি। সাগ্নিক, ওয়েলকাম টু এসওই বাংলা, এবং অর্ক, ওয়েলকাম টু এসওই বাংলা। আমরা প্রথমেই চলে যাব যে তোমাদের সর্বপ্রথম বললাম ওদেরকে যে সাগ্নিক ডাব্লিউবিজিআইতে 6 র্যাঙ্ক করেছিল এবং অর্ক ডাব্লিউবিজিআইতে 10। আর এছাড়াও তোমরা তো ডাব্লিউবিজিআইতে যাদবপুরে না গিয়ে তোমরা আসলে যেই অ্যাডভান্স ক্র্যাক করে আইআইটি খড়গপুরে এসছো, তো সেখানে র্যাঙ্ক কত করেছো, কিভাবে তোমাদের মানে প্রিপারেশনটা ছিল, এবং কেন তোমরা ডাব্লিউবিজিআইতে না গিয়ে এখানে এলে বা আইআইটি খড়গপুরে এলে, এই সম্পূর্ণটা নিয়ে মানে তোমাদের বিষয়ে যে তোমাদের পড়াশোনা এবং সবকিছু নিয়ে একে একে তোমরা যদি একটু বলো। আমি শারীরিক পাঠক, মেদিনীপুরে বাড়ি। মেদিনীপুর কলেজের স্কুল থেকে আমি এইচএস পাস করেছি। এই হচ্ছে আমার র্যাঙ্ক 45 ছিল, এটা 373 সরি 373। আর সময় আপনি বললেন যাদবপুরের থেকে আইআইটি খড়গপুরে স্টুডেন্টও বেশি, আর বাইরে থেকে লোকও আসতো, মেধাটা ভালো হবে। তো একটা আইআইটি তে পড়ছো তুমি, মানে হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে আইআইটি তে পড়ছো, সেটা একটা বড় ব্যাপার। তোমার এইচএস এর র্যাঙ্ক কত এসেছিল? তুমি ডাব্লিউবিসি এইচএস কোথায় এসেছো? আচ্ছা, আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, মা, বাবা। তুমি তাহলে আইআইটি খড়গপুরে পড়ছো এবং তুমি মেদিনীপুরেরই ছিল? আচ্ছা, আর তো হ্যাঁ, আমার বাড়ি বর্ধমানে। র্যাঙ্ক ছিল ডাব্লিউবিজিতে র্যাঙ্ক 10 ছিল, 12 বোর্ডসেও 10 ছিল ইস্ট বেঙ্গলে। তো চাকরি যেরকমটা বলে মানে আইটি গ্রেড স্কুল অনেক বেশি বেটার কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। সব দিক থেকে কম্পেয়ার করলে যাদবপুর থেকে আমার মনে হচ্ছে বেটার চয়েস হবে। আর তাছাড়া বোধহয় তোমাদের আগের বছরেই তোমরা এসছো, তো আগের বছরে ডাব্লিউবিজির রেজাল্ট বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছিল। তার মধ্যে তোমাদের যেই অ্যাডভান্স রেজাল্ট বেরিয়ে অ্যাডমিশন প্রসেসও একেবারে, তো সেটা একটা কি কারণ যে আগে ডাব্লিউবিজির রেজাল্ট বেরোলে হয়তো ভেবে দেখছো? আমার হয়তো আগে বেরোলেও আমি আইটি খড়গপুরটা চুজ করতাম, কিন্তু অনেকে ছিল এটা সমস্যা। তারা ডাব্লিউবিজি শুধু বেটার কলেজ পেয়েছিল, সেটা রেজাল্ট বেরোলো দিলে হয়তো যেমন অনেক কলেজে তো পরে চেঞ্জ করে ফেলতো। আমি জানি অনেককে সমস্যাটা চলছে। তো অনেকেই বলে যে যারা টপার্স তাদের একটা আলাদা স্ট্র্যাটেজি থাকে, তাদের একটা মানে ইউনিক স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করে বলে তারা টপার হয়। এরকম কোনো মিথ কি আছে? না,
আদৌ আসলে পড়াশোনাটা ইম্পর্টেন্ট কোনো এরকম নির্দিষ্ট স্ট্র্যাটেজি না মানলেও চলে? রিস্ক বলবো না, মানে এটা কাইন্ড অফ ওপেন সেকশন, মানে সাকসেসটা পেতে গেলে হ্যাঁ একটা কনসিস্টেন্সি ডেডিকেশন তো লাগবে। তো বিউটিফুল, মানে ওরকম কোনো সিক্রেট নেই যে যেটা টপারটা জানে বাকি সবাই জানবে। ওই সাকসেসটা পেতে হলে একটা কনসিস্টেন্সি রেখে ডেডিকেটেডলি কাজটা করে যেতে হবে। এটাই এখন ওটা করেই বুঝে তোমার জীবনে তুমি যে পড়াশোনা করেছো, বিশেষত মাধ্যমিক পরবর্তী সময়টা, তো কিভাবে তুমি নিজেকে পড়েছো, কিভাবে সময় দিয়েছো সবটা? একটা মানে সেলফ মোটিভেশন ছিল যে অ্যাডভান্স একটু ভালো রেজাল্ট একটা করতে হবে। তার জন্য টিচার্স যারা যারা ছিলেন তাদের থেকে সবার সময় কিভাবে কি প্ল্যানিং করা হয়েছে, কাফেন কি সাবজেক্ট কত কি বলতে ফলো করা হয়েছে, প্রপার প্ল্যানটা তারা যেটা বলেছেন সেটাকে খুব মন দিয়ে শুনেছি, কোথাকে ফলো করেছি, তারা এক্সপিরিয়েন্স তো তাদের কথা শুনেছি, তো চেঞ্জ করেছে। সময় কত দিতে কতক্ষণ করে পড়াশোনা করছেন এই নির্দিষ্ট কোনো সময়? ছিল না, তবে অ্যাভারেজটা বলতে পারি আর তো মানে তার বেশি বলতে পারি। মানে তুমি বোর্ডসের যে পড়াশোনা করেছো, বোর্ডসের পাশাপাশি কি কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছিল? মানে কম্পিটিটিভটা মেইন ফোকাস ছিল, আমি বলবো কম্পিটিটিভটা পড়তে পড়তে বোর্ডসটা বেরোচ্ছে যেটা। মানে তুমি অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করেছো, বেসিক লেভেলের বোর্ডসটাও তোমার খুব ভালো রেজাল্ট হয়ে গেছে, কোন কম্পিটিটিভে চলে গেছে। সাগনিক অ্যাডভান্স ইমপ্রেশন ছিল, হ্যাঁ, তো উইজডম জয়েন্ট আর এইচএস ওটাতেই হয়ে গেছে। মাধ্যমিকের পর তুমি যে পড়াশোনা করেছিলে স্থানীয় টিচারদের কাছে টিউশন নিয়েছিলে না? আমি ফিফটিতে যেতাম, আর বাকি এক্সিটি অফলাইন? হ্যাঁ খড়গপুরে চলে যেতাম। খড়গপুরটা বন্ধ হয়ে যাওয়ার পরে ওই লোকাল লোকটাক টিচারের কাছে আছে। তো কিভাবে প্রিপারেশন নিয়েছো এই 2 বছর? প্রথমে একটা ফিল্ড দিতাম, তো ওখানকার মডিউলস ফলো করতাম, ওখান থেকে যেটা যারা বলতেন সেটা বলতেন ওটাই করতাম। না অতটা ফলো না কথা করলেও, বলতে তুমি সেটা বলো। অতটা ফলো না করলেও যেটা আমার মনে হয় ফলো করা করতে আমার যেটা মনে হচ্ছে যে না আমার আমি আর একটু বেশি হার্ড দিতে পারবো, আরো এফার্ট দিতে পারবো, বেশি দিতাম বা মনে হতো না আমি কম এফার্ট দিলেও হয়ে যাবে, তখন আমি কমিয়ে দিতাম। আচ্ছা, তো স্ট্র্যাটেজি অতটা ফলো না করলে ওদের থেকে মোটিভেশন নিয়ে নিজে হাতে মানে নিজে ফলো করতাম ওটা। আচ্ছা, মানে নিজের একটা জায়গা ছিল যে তুমি বুঝতে পারতে যে আমাকে এতটা করতে হবে, এবং এতটা করতে হবে, এতটা করতে হবে না, তারপরে হয়ে যাবে। শুরু থেকেই 11 শুরু থেকেই যে না, না। কোশ্চেন সলভ হয় এগুলো করতো? এখানে শুরু থেকে অতটা আস্তে আস্তে বাড়িয়েছি। সিরিয়াস ছিল না, আমার মাধ্যমিকের পর যেমনটা হয় আর কি। ইলেভেন থেকে কতটা সিরিয়াস ছিল। তুমি যে 11 শুরু থেকে পড়াশোনা করছো, যেই কোশ্চেন সলভ করা বা যেই জন্য কি সিরিয়াসলি পড়াশোনা করা, এটা কবে থেকে শুরু করেছো? এর প্রশ্ন বলতে যেই প্রিপারেশন আমি ইলেভেন থেকে নিচ্ছিলাম, এবার প্রথম থেকে অতটা সিরিয়াস না থাকলেও মোটামুটি সিলেবাস একটা টাইমের পর মানে মোটামুটি যখন দেখলাম যে না এবারে আমি যে যেতে পারবো, ওই লেভেলে যাওয়ার পর থেকে স্টার্ট করে দিয়েছিলাম। এবার একদম স্টার্টিং একটা চ্যাপ্টার করে নিয়ে দিয়ে কোনো সলভ হয় না, কারণ ওখানে অনেকগুলো চ্যাপ্টার একসাথে লাগে, অনেকগুলো কনসেপ্ট একসঙ্গে লাগে। তো যেমন ফিজিক্সে বলতে গেলে আপ টু সেন্টার অফ মাস বা রোটেশন ইন মেকানিক্স, অতটা হওয়ার পরে আমি ওই চ্যাপ্টারে বেশি করতে পারি, মেকানিক্স গুলো করতে পারি মোটামুটি। তো ওই টাইম থেকে স্টার্ট করেছিলাম। বুঝতে পেরেছি। মানে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে যেমন ক্লাস 11 খালি trigonometry করে সম্ভব নয় ম্যাথ করা। কমপ্লিট আরো করার পর আরো ডিটেলস জেনে তারপর ব্যাপারগুলোতে আসে। আচ্ছা, এরপর আমি তোমাদের কাছে যে প্রশ্নগুলোতে চলে যাব, যে এই সময়ে তো ধরো তোমরা আগের বছর ডাব্লিউবিজেই ক্র্যাক করেছো এবং যেই মেন যেই অ্যাডভান্সও ক্র্যাক করেছো, এবছর 24শে মে ডাব্লিউবিজেই হতে চলেছে। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এই 2 মাস ওদের বাকি আছে উচ্চ মাধ্যমিকের পর। এই মাস দুটোতে সাগ্নিক তোমার কি মনে হয় যে কিভাবে পড়াশোনা করা উচিত? তোমরাও তো কারেন্ট ইয়ারই ডাব্লিউবিজেই ক্র্যাক করেছো, তো কিভাবে পড়াশোনা করলে এই 2 মাসকে কমপ্লিট ইউটিলাইজ করতে পারবে? এবার ডিপেন্ড করছে যে টার্গেট কি তার উপরে। যদি অ্যাডভান্স টার্গেট হয় তাহলে অ্যাডভান্সের উপরেই ফোকাস রাখা উচিত, জয়েন্ট আপনা আপনি হয়ে যাবে, কারণ এমন কিছু বেশি করতে হয় না, আমার কমই লাগে, অতটাও লাগে না। এবার যদি কোনো টার্গেট ওয়েস্টবেঙ্গল জয়েন্ট হয় তো তাকে ভালো করে প্যাটার্ন বুঝতে হবে, পেপারের প্যাটার্নটা এরকম। আমি আগে এই কোশ্চেনগুলো করবো, সব প্রথমে আমি এই সাবজেক্টে ট্রাই করবো। প্রথমে আমি এই নাম মানে এরকম সেকশনে সেখান থেকে আগে মনে হয় আমি কোন সেকশন থেকে আগে স্টার্ট করবো, বা আমি কতগুলো অ্যাটেম্প করবো, তারপরে আমি আবার রিভাইজ করবো। তো ওইটা ওদের এখন মকসেল দিয়ে দেখা উচিত যে আমি কিরকম স্কোর করছি, আমি স্পিড বাড়াবো নাকি কমাবো, বা নেগেটিভ মার্কিং কত আসছে। আর সিলেবাস তো মোটামুটি এতদিনে কভার হয়ে যাওয়াই উচিত, আর যদি কিছু বাজেট আছে আমার মনে হয় না করে তাড়াতাড়ি করে অতটা সম্ভব করে নিয়ে মকটেস্ট দিয়ে করা। আচ্ছা, মানে তুমি বলছো যে ওভারঅল
যতটুকু হয়েছে যদি ম্যাক্সিমামটা হয়ে থাকে মক টেস্টে ফোকাস করা এবং সাথে রিভিশন বা হ্যাঁ। প্র্যাকটিস কোশ্চেন প্র্যাকটিসে যাওয়া। অর্ক কি মনে হয় যে এই জায়গাতে কি করা উচিত ছিল? মানে অন্য কোনো পয়েন্ট সাগনিক যেগুলো বললো এছাড়া আর পয়েন্ট অ্যাড করেছো? হ্যাঁ, বেসিক্যালি যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে WBJEE তো দেবে, তোমরাও কারেন্ট ইয়ারে দিয়েছিলে, তো এই যে 2 মাস ওরা 1টা মাস এক্সট্রা পাচ্ছে এই বছর, তো কিভাবে ওরা এই সময়টাতে নিজেদেরকে ইউটিলাইজ করবে? হ্যাঁ, মানে আমি আশা করছি যখন এই সময় টেন্টের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে ভালো উচিত, যদি সিলেবাস কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে ফার্স্ট ইয়ার পেপার্স দেখে সেই টাইপের কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করা, কোন টপিকের কোশ্চেন বেশি আছে একটা স্ট্র্যাটেজি মেনটেন করেনি। এরকম নয় যে সব কোশ্চেনই করতে হবে বা কিছু না, স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট আছে যে কোনো এক্সাম, লাইক উইক পয়েন্ট স্ট্রং পয়েন্টগুলো আইডেন্টিফাই করা, ওরা যে কোনগুলো আমি কি বলবো কোনগুলো ছাড় বলে, সব কোশ্চেন করার জন্য হয় না, কিছু ছাড়ার জন্য হয়, সেটা আইডেন্টিফাই করাটাও খুব দরকার। কোনো যদি টপিক মনে হয় যে একটু উইক আছে এটা পড়লে হয়ে যাবে, তো সেই টপিকটা একটু জোর দেওয়া। আবার যে কোনো টপিক মনে হয় যে পুরোপুরি পড়া হয়নি এই টাইমের মধ্যে টাইমের ছেড়ে দিলাম পারে। তো এইটা পুরো ভ্যারি করবে স্টুডেন্ট, তো তাকে এই ফার্স্ট ইয়ার পেপার্স, তার সিলেবাস, তার কারেন্ট সিচুয়েশন এগুলো পাশাপাশি রেখে তাকে ডিসাইড করতে হবে টপিক সিস্টেম। ওইটা বেসিসে লাস্ট 2-3 মাস ওই স্ট্র্যাটেজিটা ফাইন। তোমরা তো যেই অ্যাডভান্সও প্ল্যান করেছো, যেই মেইন প্ল্যান করেছো, পাশাপাশি তোমরা WBJEE প্ল্যান করেছো, তো অল্প যেই অ্যাডভান্সের জন্য পড়াশোনা করলে WBJEE কি আপনার দিয়ে ট্রাক করে যাবে এটা মনে হয়? যে অ্যাডভান্সের অবশ্যই এটা সাবজেক্টিভ, শুধু প্যাটার্নটা একটু আলাদা, একটু স্পিডটা বেশি দেওয়া হয়, তো নাম্বার অফ কোশ্চেনস অনেক কোশ্চেন আছে। ওইটা আসলে একটা স্টেজ আছে, একটা পাস পেপার সিরিজ সলভ করবে ক্লিয়ার। প্রিপারেশনের ক্ষেত্রে কনসেপ্টের জায়গাতে আলাদা কিছু নেই, শুধুমাত্র যে এই প্যাটার্নটা ফলো করার জন্য কিছু এক্সট্রা মক টেস্ট এবং WBJEE রিলেটেড PYQ বা 10 ইয়ার্স কোশ্চেন পেপার করা, এগুলো একটু দরকার হবে। আচ্ছা অল্প, তোমার কি মনে হয় যে WBJEE তে 10 ইয়ার্স কোশ্চেন থেকে PYQ থেকে তো ডাইরেক্ট কোশ্চেন খুব একটা আসে, কম আসে, তো এই যে PYQ সলভ করা বা PYQ সম্পর্কে ধারণা রাখা এটা কতটা গুরুত্বপূর্ণ? অনেকটাই গুরুত্বপূর্ণ, মানে PIQ সলভ করবেন যে এরকম নয় যে PIQ ওই কোশ্চেনটা আসবে, ওই কোশ্চেনটা যে মুখস্থ করছি এমনটা তো ওইভাবে সলভ করলে কোনো লাভ নেই। PIQ সলভ করার পারপাসটা এটা হওয়া উচিত যে ওই কোশ্চেনটা শুধু শিখছি, ওটার পেছনে কি কনসেপ্ট হবে, কনসেপ্ট নিশ্চয়ই রিপিট হবে, কোশ্চেন রিপিট হবে না, কনসেপ্ট এবং ওই কনসেপ্টটা একটু মডিফাই করে অন্য কোশ্চেন লিখে দিতে, তো ওইভাবেই PIQ কনসেপ্ট আছে, কনসেপ্টটা শেখার জন্য PIQ করছে, নট কি কোশ্চেনটা দিলে আমি করেই দেবো, এইটা পারপাস হবে উচিত। একেবারেই, মানে PYQ করতেই হবে, কিন্তু সেই পড়াটা যেন আমাদের উদ্দেশ্য এটা হয় যে ওটাই ডাইরেক্ট কোশ্চেন আসবে, এটা নয় যে ওই কনসেপ্টের আধারে যে কোনো কোশ্চেন আমরা সলভ করতে পারি। একদমই তাই। আর নেক্সট চলে যাবো অল্প, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ধরো অনলাইন এডুকেশন একটা বৃহৎ সংখ্যক ছেলে মেয়ে, বিশেষত প্রান্তিক ছেলে মেয়েরা ভরসা রাখছে, যারা শহরের ছেলে মেয়ে ধরো যাদের কাছাকাছি ফিক্সি আছে বা অন্যান্য ইনস্টিটিউশন আছে, যে অন্যান্য PWর মতো বা অন্যান্য যে ভালো ভালো ইনস্টিটিউশন এই মুহূর্তে আছে, অ্যালেন আছে, এদের কাছে অফলাইনে অনেকে যাচ্ছে, কিন্তু যেহেতু অনেক হাই স্যালারি সিস্টেম এবং তার পাশাপাশি হয়তো অনেক জায়গাতে নেই, তো যার জন্য অনলাইনকে ভরসা করতে হচ্ছে। তো তোমার কি মনে হয় যে অনলাইনের মাধ্যমে পড়াশুনো করে IIT তে আসা বা WBJEE ক্লাস করা, খুব ভালো র্যাঙ্ক করা, এটা কতটা পসিবল? হ্যাঁ, অনলাইনে মানে এখন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, অনলাইনে অনেক রিসোর্সেস অ্যাভেলেবল আছে, আমি নিজেও অনেক ফলো করেছি, তো অনলাইনে করা হয়তো মানে ফোকাসটা ধরে রাখা, অনলাইনে ডিস্ট্রাক্ট হওয়াটা ইজিলি হয়ে যেতে একটু ভেরিয়েশন আছে, স্টুডেন্টের উপর ডিপেন্ড, সে যদি ফোকাস রাখতে পারে অনলাইনটা মানে তোমার প্রিপারেশন অনলাইন বেসড বেশিরভাগ না অফলাইন? একটু মিক্স ছিল, আমি প্রথমের দিকে ফিক্সডেই পড়তাম, ইলেভেন্থে অফলাইন, তারপরে কিন্তু সমস্যা হয়তো আমি শেষের দিকে মানে তুমি অনলাইন অফলাইন দুটোতেই করে এটা বুঝেছিলে যে অনলাইনে একটাই সমস্যা, যে বাড়িতে নিজেকে নিজে প্রস্তুত করা, যে নিজের একটা চার্ট তৈরি করা যে হ্যাঁ আমাকে পড়তে হবে, আমাকে কেউ বলবে না, এই ব্যাপারটা। অফলাইন হলে তো তোমাকে ওটা করিয়ে নেওয়ার জায়গা থাকে, একটা প্রপার গাইডেন্স থাকে, যেটা অনলাইনে মিস। কিন্তু কেউ যদি ফোকাস ধরে রেখে পড়াশোনা করে তাহলে তার ক্ষেত্রে তা পসিবল। শাগনিকের কি মনে হয় এই বিষয়ে, তোমার কি বক্তব্য? ওই সমস্যা বললো ওটা আমারও হয়েছিল, প্রায় সবারই হয়েছিল ওই আমার কাছে। তো ইঞ্জিন পরে এই সাবজেক্টে কিছু টিচার ছিলেন যারা লোকাল টিচার নিয়ে,
কিন্তু দুই লেভেলের কন্টেন্টের জন্য আমাকে ইউটিউব থেকে ফলো করতে হতো, ঠিক আছে? তো তখন আমি ওটা ভাবলাম ডিজিটাল কাজে ইউটিউবেই দেখতাম আমি। আচ্ছা, ইউটিউবে মানে তুমি কোনো পেইড ব্যাচে ছিলেন? আচ্ছা, তোমার কি মনে হয় যে ইউটিউব দেখে এই মুহূর্তে ইউটিউবে যা কন্টেন্ট আছে তুমি তো নিজে নিজে করতে, আচ্ছা ওটা একটা বাচ্চানে টাইম লাগে যে আমি এই স্যারের কাছে দেখলে আমার এটা নিতে পারো। তো ওটা যদি কেউ আগে থেকে বলে দেয় যে তুমি এটা থেকে দেখো, তাহলে ঠিক আছে, মানে নয় কেউ যদি প্রপার গাইড করে তাহলে তাহলে ঠিক আছে, কিন্তু নয়তো ওটা অনেক বড় সমস্যা। ওখানে ফিল্টার ভিডিও খুঁজে নেওয়া খুব কঠিন। এখন ফিল্টার করতে না পারলে সমস্যা হয়ে পড়বে। আর অনেক স্টুডেন্ট কি করে যে এখান থেকে দেখলাম ওখান থেকে দেখলাম, যেখানে যা আমাকে হচ্ছে। একজন সাজেস্ট করেছিল, আচ্ছা ওর পর থেকে আমি ওখানে যেতে দিই, তো হয়ে গেছে আমার। আচ্ছা, তাহলে তুমিও সবাইকে সাজেস্ট করে দাও। আমি মেনলি কেমিস্ট্রির জন্য দেখতাম, আমার মেনলি কেমিস্ট্রি ওটা ভালো ছিল না। আচ্ছা তো আমি ওই আইআইটি স্কুল কোটাতে জয়েন করাতাম, বিশাল যোশী আচ্ছা এসপিএম4 আর ওইদিকে আচ্ছা, মানে ওটা ইউটিউব চ্যানেলটার নাম কি আইআইটি স্কুল? না, ও এখন এজিতে যাচ্ছে চ্যানেল মোটা ভুলে গেছি, নতুন চ্যানেল আছে একটা, আমি ওখানে দিচ্ছি। এখন তো না পড়লে যখন ওরা সার্চ করে নিতে পারবে। না, এই তিনটে নাম মোটামুটি ভালো। তো ঠিক আছে। আর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তুমি বললে যে কন্টেন্ট ফিল্টার করা, বেশিরভাগ ছাত্রছাত্রী এটা পারে না বা ওই সমুদ্রের মাঝে পড়ে যায়, সেই জায়গাটা আমার মনে হয় কন্টেন্ট ফিল্টার করা খুব জরুরি। তো ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। সেটা হচ্ছে যে তুমি তোমার ক্ষেত্রে টিউশন সেলফ স্টাডি দুটো জায়গায় তো ছিল, যে টিউশন করতে যাওয়া এবং সাথে সেলফ স্টাডি করা, এই দুটো বিষয়কে ম্যানেজ করতে হবে। সিলেবাস শেষ হওয়া অবধি মোটামুটি টিউশনই ছিল। সিলেবাস শেষ হয়ে গেলে মনে হয় টিউশন প্রায় বন্ধই করে দিয়েছে, খালি পিএস নক যখন টিউশন পড়তে যেতে, বিশেষত 11-12 তখন খালি ছাত্রছাত্রীরা। যেটা পড়ে এসেছি ওটা আসার পরে একবার দেখে নিতাম, আচ্ছা, আর হয়তো পরের দিন যাওয়ার আগে টাইম দিয়ে ওটা দেখতাম। মানে 11-12 ছাত্রছাত্রীরা যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে টিউশন এবং স্কুল করতে করতে তাদের আর নিজস্ব পড়ার সময়টা হয় না। তো সেক্ষেত্রে তিনি বলতে যে আমিও এটা ওদেরকে বলি যে অন্তত পক্ষে প্রাইভেট পড়ে আসার পর এই পড়াটাকে একবার রিভাইজ করা, এবং তারপরে তিনি যাওয়ার আগে ওটাকে আরেকবার দেখে যাওয়া। এই দুটো একযোগে করা যায় তাহলে সুবিধা, না হলে ব্যাকলগ করতে 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 তারপরে যে টিউশন শেষ করে নতুন করে দেখবো ওটা সম্ভব না। ঠিক আছে, অর্কের কাছে আমি একটা জানতে চাইবো অর্ক, সেটা হচ্ছে যে WBJE এর জন্য বলো বা যেই অ্যাডভান্স যেই ইউনিটের জন্য কেমন বই তুমি রিকমেন্ড করবে, কোন বইগুলোতে তুমি পড়তে চাও? এর আগে আমি বলবো, মানে যদি কোনো অর্গানাইজড অথেন্টিক কোর্স নিয়ে কেউ থাকে, কিছু মডিউলস অ্যাসাইনমেন্টস সেগুলো এনাফ, মানে মোর দ্যান এনাফ। এরকম হবে যে ওগুলো করার পরে টাইমই পাওয়া যাবে না, খুব স্ট্রাকচার হয়েছে ওগুলো ফ্রেম করাতে। যারা থাকেন তারা অনেক এক্সপিরিয়েন্স প্রচুর থাকে, তারা বেসিক্যালি বিভিন্ন বইয়ের কোয়েশ্চেন্স তুলে মডিউল অ্যাসাইনমেন্টস সেগুলো অনেক বেটার একটা বই। কিন্তু মানে এগুলো পড়ার পরে যদি টাইম বাঁচে বা এগুলো সাবস্ক্রিপটিভ বোঝা, তাহলে বই আমি কিছু বলতে পারি, যেমন ফিজিক্স থিওরির জন্য এক্সি ভার্মা, নিজের সেলফ স্টাডি যদি কেউ করতে চায় থিওরি বোঝার জন্য, থিওরি সব বই থাকে, বাট ওইটা এমন ভাবে লেখা আছে যে একটা স্টুডেন্টস এর 0 লেভেল থেকে পড়লে ওটা পড়তে হবে। মানে অনেক বই পড়লে সেটা একটু সমস্যা হতে পারে। সেভাবে প্র্যাকটিসের জন্য তো অনেক বই আছে, সেরিকেজ অফ ফিজিক্স গ্যালাক্সি এই সিরিজ থাকে, ওগুলো অনেক 5-6টা বই ভলিউম থাকে পুরো সিলেবাস। একটু হায়ার লেভেলের প্র্যাকটিসের জন্য ইউরোডো বা শক্তিভূষণ থিওরি দুটো বই আছে। ম্যাথসেও সেঙ্গেজ করেছিলাম আমি কিছুটা, আমার কোচিং মডিউলের বাইরে সেঙ্গেজ করেছিলাম। আর সেমিন বানসেলের একটা বই আসতে ক্যালকুলেশন সাথে, ওটা আমার খুব ভালো লেগেছে, এটা পড়েছি। ব্ল্যাক বুক ইয়েলো বুক আছে এই বিকাশ করতে। কেমিস্ট্রি যদি বলি অর্গানিকের কেমিস্ট্রোমাল বা আমি জেডিডি পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু পুরোটা পড়ে উঠতে পারিনি। ওটা একটু সিলেক্টেড পোর্শন পড়েছিলাম, তো সিলেক্টেড পোর্শন পড়ে আসতে পারে। প্র্যাকটিস আলাদারই কিছু একটা বই ছিল, আমার নামটা মনে লিখে যায়। ফিজিক্যালেরও ইদার ইউনিভার্সিটি নালে নিরেছিল।
মেইনলি তোমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কোনো ইনস্টিটিউশন তার মডিউল বা এগুলো ফলো করলে অনেক বেশি বেটার। আর এটাও তো ঠিক যে যদি শুধুমাত্র ইউটিউব থেকে পড়তে চাও সেক্ষেত্রে তো এই সমুদ্রের মধ্যেই পড়ে যাওয়ার মতো। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট কোনো ইনস্টিটিউশনে পড়ে তার মডিউল ফলো করার পাশাপাশি তোমরা বলছো যে পাশাপাশি এই বইগুলোকে দেখতে পারে বা সময় এক্সট্রা পেলে এই বইগুলো পড়া যেতে পারে। ওকে, নেক্সট আমরা যে প্রশ্নটাতে আসবো সেটা হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে বিশেষত আমাদের যে 2 মাস সময় আছে, এই 2 মাস সময়ে আমি ওদেরকে বেশ কিছু চ্যাপ্টার বলেছিলাম যে এই চ্যাপ্টার গুলো ওয়েটেজ ভালো আছে, তার নিজের জন্য এই চ্যাপ্টার গুলো পড়েন। তো এছাড়া আর কোনো ট্রিক্স বা এরকম কিছু মানে চমক আছে যে এই 2 মাসে এগুলোই পড়ে ফেললে ম্যাথে ভালো স্কোর করতে পারবে বা কিছু? ম্যাথিং এরকম হয়। কমপ্লিট ডেডিকেশনলি বেসটা তৈরি করতে হবে, তারপরেই ব্যাপারটা মানে যে পরীক্ষায় হোক অ্যাডভান্স হোক ডাব্লিউবিজি হোক, ব্যাপারটা ডাব্লিউবিজি স্পিডটা বেশি লাগে। অনেকে মনে করে যে ম্যাথস মানে ম্যাজিক, সেখানে কিছু ম্যাজিক নিশ্চয়ই আছে ম্যাজিক করতে, সেরকম কোনো আমার কি কোনো কোশ্চেন ডাব্লিউবিজি তে দেখি যেই লেভেলেই থাকে থাকে, তো কিছু কোচিং গুলো ফেলে দিতে হবে আর ইজিগুলো প্রচুর স্পিডে করতে হবে। টাইমে ওখানে নাম্বার অফ কোচিং প্রচুর থাকে ওখানে, ইজিগুলোকে ফিরে করতে হবে। আর ম্যাথ ম্যাথস তো ম্যাথস শর্টকাট বলে কোনো কিছু আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে সায়েন্সে শর্টকাট বলে কোনো কিছু হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে মানে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করলে এবং ডেডিকেশন দিলে তারই প্রতিফলন আসলে দেখা যায়। অর্ক, ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কি মনে হয় যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই 2 মাস কিভাবে পড়া উচিত? ওটাই আমি এক্সপেক্ট করবো সিলেবাস যদি শেষ হয়ে গিয়ে থাকে প্র্যাকটিস টাইম বাউন্ড প্র্যাকটিস, স্পিডটা দরকার ওই স্পিডটা মেনটেন হচ্ছে দরকার হলে একটু বেশি কোশ্চেন, মানে যদি আমাকে 1 ঘন্টায় লেকচার 10টা কোশ্চেন করতে হয় পরীক্ষা, তাহলে চেষ্টা করবো প্র্যাকটিসের সময় 12টা দেখতে পারবো। কারণ যদি আমি 12টা কোশ্চেন করা প্র্যাকটিস থাকে তো ওটা পরীক্ষার ভালো গিয়ে 12 বা 12 থেকে কম হয় কোনোদিন দাম, এটা আমার প্রেশার সিচুয়েশনে ওখানে যেটা আমার বেস্ট ইদার সেটে ডেলিভার হয় না তার থেকে কম বেশি একটু বাড়তে যদি ওপরে রাখা যায় সেটা বেটার হবে। মক টেস্ট গুলোর ক্ষেত্রে তুমি বলছো যে মক টেস্ট দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার মক টেস্ট গুলোর ক্ষেত্রে কি বাড়িতে বসে হিসেবে দিতে পারে স্টুডেন্ট নাকি কোনো ইনস্টিটিউশনে গিয়ে দেওয়াটা বেশি ভালো? বাড়ির ইনস্টিটিউশনে বসেও দিতে পারে, বাড়িতে বসেও যে হ্যাঁ নিজের পুরোনো পেপার ডাউনলোড করে করতেই পারবে। হ্যাঁ, এবার আরো পেপারে দরকার হলে তখন কিছু নিশ্চয়ই ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করতে হবে যে নতুন কিছু টেকনিক্স রাখুন। হয়তো অনেক সময় আমরা এরকম হতে চাইলে যদি কাস্টমাইজ কিছু বেসিক্যালি পার্টিকুলার এই দুটো চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটে একটা ম্যাথস এই দুটো একটা কথা বলি, এটা তো এবার একটা স্টুডেন্টের পক্ষে বানানো সম্ভব এবার তখন তাকে কিছু টিচারের ইংলিশ এখন যদি কাস্টমাইজ প্র্যাকটিস করতে। আচ্ছা অর্ক, অনেকে মনে করে যে মনে করে বা ভাবনা আছে বিশেষত প্রান্তিক ছেলে মেয়েদের মধ্যে, সেটা হচ্ছে যে আগে আমি কোর্সটা ভালো করে ফোকাস করি তারপর কম্পিটিটিভ দেখা যাবে। তো তোমরা তো একেবারেই শুরু থেকে কম্পিটিটিভ ফোকাস রেখে গিয়েছো এবং তার ফলে কোর্সের রেজাল্টটাও ভালো হয়ে গেছে। তো সেটাই কি রিকমেন্ড করবে যে ধরো নতুন স্টুডেন্ট যারা 11-এ ভর্তি হচ্ছে বা 12-এ যারা নতুন উঠলো, তাদেরকে যে কম্পিটিটিভটাকে ফোকাস করলে কোর্স এমনিই বেরিয়ে যাবে, তার জন্য ড্রপ ইয়ারের দরকার নেই, এটা কি রিকমেন্ড করবে নাকি বলবে যে আগে বোর্ডসের জায়গাটা দেখা? না, হ্যাঁ আমি ওটাই বলবো যে কম্পিটিটিভটাই ফোকাস রাখা হচ্ছে আর তাতে বোর্ডটা যথেষ্ট ভালো এই রেজাল্টটাই মানে বুঝতে হবে ওটাই বেস্ট পসিবল ছিল। এরকম নয় যে যদি আমি কম্পিটিটিভ থেকে শুধু বোর্ডসটা পড়তাম তাহলে বেটার হচ্ছে, কম্পিটিটিভ যখন পড়ছি বোর্ডসটা তো পাওয়ার হয়েছে। মেনলি ধরো তুমি প্রথম বছরই রেগুলারে পেয়ে গেলে, সেটা ডাব্লিউবিজি হোক বা যেই মেন হোক যেই অ্যাডভান্স হোক, তুমিও পেয়ে গেছো। তো যে স্টুডেন্টরা ধরো প্রথম বছর পেলো না তাদের জন্য ড্রপ ইয়ার অনেকে আছে যে ড্রপ দিয়েই যাচ্ছে মানে তোমাদের কি মনে হয় যে এরকম ভাবে কন্টিনিউ ড্রপ দিয়ে দেওয়া উচিত নাকি নিজেকে জাস্টিফাই করার অন্য কোনো জায়গা আছে সেভাবে দেখে নেওয়া উচিত? অ্যাডভান্সে তো একটা ড্রপই দিয়ে হবে, হ্যাঁ আমার মনে হয় এটা ভালোই যে মানে একটা ড্রপ দেওয়া মানে যে ড্রপ দিচ্ছে অনেক সময় এটা টেন্ডেন্সি থাকে ঠিক আছে এবার না হলে পরে সো সে জানে যে আমাকে যে কিন্তু লিমিট দুটো সে অনেক বেশি ডেডিকেটেডলি পড়বে বেস্টটা দেন তারপরে যদি দুটো ড্রপে না হয় মানে লাইক রানিং ইয়ার এন্ড নেক্সট ইয়ারে তার কাছে অপশন এটাকে মুভ অন করতে হবে। আর
কাইন্ড অফ জাস্টিফাইড যে ঠিক আছে একটা পরীক্ষার পদ্ধতি ডিসাইড করতে পারবে। সেই পয়েন্ট অফ টাইম হয়তো আরো কিছু মিস্টেক্স ছিল, সেগুলি নেগলেক্ট করতে তাই হয়। মানে ঠিক আছে, তো সে অন্য যে ফিল্ডেও ভালো কিছু করতেই পারে। মানে একটা চান্স আর একবার নেওয়া যেতে পারে, যদি না হয় তাহলে অল্টারনেটিভ অল্টারনেটিভ অনেক রাস্তায় আছে। একেবারে মানে এটা তো যেই অ্যাডভান্সের ক্ষেত্রে তার বাধ্যবাধকতা, সার্নিক ডাব্লিউবিসি এর ক্ষেত্রে তো বাধ্যবাধকতা নেই যে আমাদেরকে আবার 2 বছর পর দেওয়া যাবে না বা এরকম কিছু। 5 বছর তিনবার বা 5 ডাব্লিউবিসিটা আই থিঙ্ক 3বার বা 5বার কিছু একটা আছে। তো ধরো প্রথম বছর দিল, তা হলো না, তারপরের বছরও দিল, হলো না, তারপরেও যারা ড্রপ দিতে চাইছে বা ড্রপ দেবে ভাবছে, তাদেরকে তোমার কি বলার আছে? কি বলতে? ডিপেন্ড করছে ওদের লাস্ট ইয়ারের কথা চলছে আর কি। ওই যদি মোটামুটি আগে নম্বরের জন্য হয় খুব সামান্য কিছু আমার ওখানে যে ভিতরে আমি এখানে পাইনি কি বলতে পারবো সব দিলেও দেওয়া যেতে পারে। মানে বেসিক্যালি নিজেকে জাস্টিফাই করতে হচ্ছে যে আমি জব দিলে আমি পারবো না পারবো না। নাহলে বেকার ফালতু বারবার নষ্ট করে লাভ নেই। অনেক কিছুই আছে জীবনে, অনেক কিছুই করা যায়। কেউ ভরসা করে না আমি 1 বছরে করতে পারবো, তাহলে তখন ঠিক আছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে স্টুডেন্ট রিলেটেড কথাবার্তা বললাম যে ওরা কিভাবে পড়বে, কিভাবে প্রিপারেশন নেবে, কি বই পড়বে, কিভাবে পড়া উচিত। এবার আমরা একটু তোমাদের সঙ্গে আসি যে তোমরা মানে একদম আইআইটি তে পড়ছো, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, মানে একটা কোর্স লেভেলে মানে 11-12 একটা অন্য জগৎ ছিল এবং তারপরে আইআইটি খড়গপুরের একটা অন্য জগতে প্রবেশ। তো সেখানে ব্যক্তিগত জায়গার কি পরিবর্তন হয়েছে সাগনিক, যে 1 বছর আগে এবং 1 বছর পরের সাগনিক কেমন? আগের মতো পড়াশোনার চাপ অত নেই। আচ্ছা, মানে আগে যেমন ছিল মানে আমাকে আজকে কমপ্লিট করতে হবে, বাধ্যবাধকতা নেই। না বাধ্যবাধকতা নেই, পড়াশোনার চাপ নেই। মানে এখন একাডেমিক চাপ হয়ে গেছে, যেমন আমি হেঁটে আছি আমাকে এখানে যেতে হবে, এটা করতে হবে, পড়াশোনার চাপ হতো। আপাতত নেই। তারপর আর ভালো লাগছে বিষয়টা, এনজয় করছো না? হ্যাঁ, যেরকম পেজের একটা আচ্ছা, সরকার পড়াশোনার চাপ নেই as in, হ্যাঁ জির প্রেক্ষাপট অন্যরকম ছিল। যেটা বলে আজকেই করতে হবে, কালকে মক টেস্ট, একটা দিন মানে লাইক আমি যদি সোফার কেজিপির কথা একটু মেরে দিই চলে তাহলে একটু ব্যাকলগ হয়ে যাবে, প্লাস সেটা মেকআপ করে করতে হবে। তো সেই ইকুয়ালিটিটা আছে যে আমি চাইলে আজকে পড়লাম না কালকে পড়লাম, মানে সেটা আছে। আর হ্যাঁ মানে এখানে প্রেশারটা মানে লাইক অন্যরকম প্রেশার, এটা আমরা আগে মানে ছিলাম সম্ভবত একাডেমিক নন একাডেমিক কারিকুলার সবকিছু মিশে একটা অন্যরকম প্রেশার আছে। বিভিন্ন সোসাইটি ক্লাবস আছে, বিভিন্ন তার বিভিন্ন টাস্ক ফাস্ক থাকে, সেগুলো ম্যানেজ করতে হয়। ইভেন্টস তো আমাদের চলতেই থাকে কিছু না কিছু। এখন বেল্টে ওখানে বোধহয় মেগালিফ দেখতে পাবেন, ফুড ইভেন্ট অ্যারোমার ফুড ইভেন্ট আছে আজকে, তো প্রত্যেকদিন কিছু না কিছু চলছে। নতুন নতুন কিছু হচ্ছে, বিষয়গুলো এনজয়েবল হবে। প্রতিদিন থাকে। আচ্ছা, প্রতিদিন নতুন গেট থাকে। একটা নতুন আর এক gate দেখতেই পাবেন। 1 ঘন্টা ওদের গেট চেঞ্জ হবে। একবার নিলে নতুন নতুন event। event, মানে প্রতি রাত কাটলেই নর্মাল গেট আপনি দেখতে পাবেন। হ্যাঁ, মানে মেলে ইভেন্ট আসতেই থাকে। এবার ওগুলো ম্যানেজ করে, এবার যেই টাইমে হয়তো ওগুলো ছিল না, তো ওগুলোতে অনেকটা টাইম যায়, তাই হয়তো পরে পরীক্ষায় তখন আমাদের রাত থেকে পড়তে হয়। তো তখন মানে তোমার মনে হচ্ছে এগুলো একটা ডিস্ট্রাকশন হিসেবে কাজ করছে? হ্যাঁ, মানে আমি বলবো একটু ডিসিপ্লিন একটু বিগড়েছে হয়তো, এই টাইমে একটু ডিসিপ্লিন ছিল। এখানে হয়তো অতটা ডিসিপ্লিন নেই, কিন্তু মানে এনজয় করছি এই প্রেশারটাকে বুঝতে পারছি। মানে যেই টাইমে তুমি ধরো বাড়িতে থাকতে, তোমরা দুজনেই বোধহয় বাড়িতে থাকতে পড়াশোনা করতে, বাবা মায়ের একটা গাইডেন্স সেটা ছিল, আর তারপর এই আইআইটিতে এসে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট একটা হোস্টেলে আছো, তো এই দুটোর মধ্যে মানে এই বিষয়টা বেশি এনজয়েবল মনে হচ্ছে? হ্যাঁ, মানে ব্যাপারটা নতুন, আপাতত এনজয় করছি। তো এখানে যে আছো তোমরা, এই যে হোস্টেল, একটা বাড়ির জায়গা থেকে ছেড়ে এসে হোস্টেলে থাকা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? মানে যে মায়ের ভালোবাসা, বেঁধে খাওয়ানো, আর হোস্টেলের এই যে লাঞ্চ টাইম, ডিনার টাইম, দুটোর মধ্যে কি পার্থক্য বুঝতে পারি? আর ওই লাঞ্চ ডিনার টাইমটা মেসে একটা ফিক্স টাইম আছে, যেটা প্রায় আমি তো পার্টিকুলারলি অনেক মিস করি। বাইরে ক্যান্টিনে যেতে যাই, রাত 2টার সময় ডিনার করতে যাই নাইট ক্যান্টিন, লাইক নাইট ক্যান্টিন রাত 3-4 অব্দি ফলো এগুলো একটু
ডিসিপ্লিনটা চলে গেছে। মিস করা বলতে এখানে এত এনগেজ থাকি বিভিন্ন কাজ নিয়ে বন্ধু বান্ধবদের সাথে, আমি খুব একটা বাড়ি মিস করি না। আচ্ছা, মা বাবার সাথে ফোনে তো কথা হয়ে যায়, মা বাবা মাঝে মাঝে দেখা করতে আসেন। আর উইন্টার সামার ব্রেকে তো মানে বাড়িতে তখন যাই সেমিস্টার এনজয় করছি, মানে খুব একটা যে মিস করছি। ভালোই লাগছে ব্যাপারটা। কি অবস্থা? আর শাগনিক, এখানকার পরিবেশটাও তো সুন্দর। বাইরে তো বেশি ডাকে। আচ্ছা আচ্ছা, তুমি তো বললে তখন 15 কিলোমিটারের মধ্যেই বাড়ি, মানে একটা টোটো ধরলে বা সাইকেল নিয়েও বাড়ি পাস হয়ে যাবে। এখান থেকে একটা বাসও আমার একটা বাসে 15 কিলোমিটার, মানে তুমি বাসে কেন, সাইকেল নিয়েও চলে যেতে পারো, টোটোতেও যেতে পারো, আমি হলে দৌড়ে চলে যেতাম। তো ভালোই, মাঝে মাঝেই বাড়িতে চলে যাওয়া হয় মন খারাপ হলে। উইকেন্ডে আমি কিছু এনগেজমেন্ট না থাকলে উইকেন্ড আমি কেটে যাই। আচ্ছা, মানে বাড়িতে মায়ের যে ভালোবাসা, মায়ের যে খাওয়ানো, কথা খাবার খাবারটা এটাই মানুষের খবর। আর তাহলে আইআইটি তো তোমরা দুজনেই আছো, ফার্স্ট ইয়ার, জীবনে তো একটা স্বপ্ন আছে। শাগনিক কোথায় দেখতে চাও নিজেকে? আপাতত তেমন কিছু থাকবেনি, কিন্তু বিটেকের পরে চাকরি নেবো না, এটা ক্লিয়ার করছি। আরে নতুন কিছু ট্রাই করার ইচ্ছা আছে। আইআইটির পর আমরা দেখেছি যে জিতু ভাইয়া হয়ে সিনেমা অ্যাক্টর হয়ে গেছে। আইআইটির পর আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল এই আইআইটি থেকেই পড়াশোনা করে একেবারেই তোমার দিল্লির সিএম হয়েছে। তারপর আবার এই আইআইটি থেকেই পড়াশোনা করে সুন্দর পিচাই গুগলের সিইও হয়েছে। তো আমরা দেখতে চাই যে এই আইআইটি থেকে পড়াশোনা করে শাগনিক কি হতে পারে, নতুন কিছু যদি দিগন্ত খুলতে পারে। অর্ক, আমিও আপাতত মানে একটা ছেলে রেখে যে এখন থেকে কিছু কোর্স করতে চাইছি না, 4 বছর পরে টাইম দিতে হবে। जो होगा देखा जाएगा। হ্যাঁ মানে থার্ড ফোর্থ মানে টাইম আছে অনেকটা এক্সপ্লোর করা। আবার টেক ফিল্ডের মধ্যেও পার্টিকুলারলিও কিছু ভাবি, মানে টেকনোলজিতেও যেতেই হবে। আমাদের অনেক রাস্তা আছে, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার অনেক কিছু এক্সপ্লোর। তো আই গেস থার্ড ইয়ার আস্তে আস্তে ইন্টার্নশিপ করতে করতে তখন একটা নিশ্চয় পার্টিকুলার কোনো একটা ফিল্ডে নিশ্চয় খুব বেশি ইন্টারেস্টিং, এই ফিল্ডটাই আমার জন্য বেস্ট শুট করছে। তো আমি এখন ফিল্ড এক্সপ্লোর করতে গেছি। একদম, মানে এখন যে যে শিখছো শেখাটাকে খুব মজাদার ওয়েতে শিখছো, তারপর একটা পথ নিশ্চয়ই বেরোবে যে যে জায়গা থেকে তুমি সেই পথে হাঁটতে পারবে, ছুটতে পারবে, দৌড়তে পারবে। আচ্ছা, পড়াশোনাটাকে মোটামুটি আগে যেভাবে দেখতে 11-12 এখন তো নিশ্চয়ই সেভাবে দেখছো না, দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টেছে না? হ্যাঁ দৃষ্টিভঙ্গিতে সেটা যদি একটু শেয়ার করো। এরকম অনেক সাবজেক্ট আছে আমরা ভাবতে পারি যে এই টাইমে আমরা রেগুলার পড়তাম, লাইক একদিন ছিঁড়ে গেলে বা ব্যাকলগ হয়ে গেলে নিজেরই গিলটি ফিল হতে হবে। আমরা এখন পুরো সেমিস্টার পিস মারি, পরীক্ষা ক্লাস টেস্ট যদি কালকে থাকে তো আজকে রাত্রেবেলা আমরা পড়তে বসবো। আচ্ছা, তো স্লাইডস দেখে কোনোভাবে একটু বুঝতে না পারলে ঠিক আছে এটা ম্যানেজ এইভাবে করে কিছু একটা ভাবে পড়ে নিই। সব সাবজেক্ট সবসময় না, তো যেটা মানে আমরা যেই টাইমে ভাবতেও পারতাম না যে এইভাবেও যে পড়া যায় একটা সাবজেক্ট। সেমিস্টার যদি মিড সেম আছে তারা 2 দিন আগে, এন্ড সেম হলে 4 দিন আগে, ক্লাস টেস্ট হলে 1 দিন আগে। এইরকম বলছো, আমার একটা সিন মনে পড়ছে 3 ইডিয়ট সিনেমাতে। পরীক্ষার আগের দিন রাত্রেবেলা যখন সবাই খুব পড়াশোনা করতো, দেখেছো বোধহয় সিনেমাটা? তো সবাই খুব পড়াশোনা করতো, চতুর হচ্ছে ওই বইগুলোকে ঢুকিয়ে দিয়ে যেত সবার বেডরুমে। তো ওই জায়গাটা মনে পড়ছে, মানে পড়াশোনাটাকে তোমরা মেইনলি র্যাঞ্চোর মতোই দেখছো নাকি চতুরের মতো? এটা মাঝামাঝি অপটিমাম জায়গায় রেখে দিয়া এরকম সবাই কিছু আমাদের যে একেবারেই পড়বো না, ফেভারিট কোর্স সেটা খুব রেগুলার পড়ে, না এই কোর্সটা তো আমার খুব পছন্দের, তার জন্য ক্লাসে যা পড়ানো তার বাইরেও বই টই কিনে পড়া, এরকম লোকজনও থাকে ওদের আছে। তো আমার ক্ষেত্রেও হতে পারে কোনো একটা সাবজেক্ট। তো ওভারঅল ওইটা নেই যে এই টাইপের যেটা ছিল যে সব সাবজেক্ট খুব রেগুলার পড়তে হবে, টাচে থাকতে হবে, সেইটা কিছুটা নষ্ট হয়েছে। কিছুটা কিছু কিছু ক্ষেত্রে এটা অপটিমাম আমি বলবো। কিছু সাবজেক্ট থাকে যেটা আমরা নিজেরাও জানি কিভাবে বলা হয়তো ঠিক না, বাট খুব একটা রিলেভেন্ট নয়, এই সেমিস্টার করে দিলে তারপরে আমার টিউশনের সাথে কোথাও হয়তো সেটা খুব একটা ইমপ্লিমেন্টেড হবে না। তো সেটাকে আমি এই সেমিস্টারে একটা ভালো রেজাল্ট করার জন্য অপটিমাম স্ট্র্যাটেজি রুটিন পড়ে হয়তো এত রুটিন পড়াটা রিজার্ভেশন করে যখন নয় বেশি করতে হবে, যখন করে কোনো প্রত্যেক সাবজেক্টে আলাদা স্ট্র্যাটেজি দৃষ্টিভঙ্গিটা তো পাল্টে দিতে হবে। আচ্ছা, তোমাদের এই যে 1 বছর এবং তার আগের দীর্ঘ 12 বছরের পড়াশোনা, শাগনিক
কি মনে হয় যে পড়াশোনাটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত? যে আগে যেটা করেছিলে, যে এডুকেশন সিস্টেমের মধ্যে যে একেবারে পড়তেই হবে, লাগাতার পরিশ্রম করতে হবে, আর রাত দিন এক করে দিতে হবে, খাওয়া দাওয়া বন্ধ করে পরিশ্রম করতে হবে, এই যে পড়াশোনার কালচার আমাদের ভারতবর্ষে, সেটা বেটার মনে হয় নাকি এই এখন যে কালচারের মধ্যে তুমি আসো সেটা অনেক বেটার মনে হয়? মানে এটা আরো আগে থেকে হওয়া উচিত ছিল মনে হয়। এখন তো মনে হচ্ছে এটাই বেটার। আচ্ছা, এটাও ঠিক যে তখন এফোর্টটা ছিল বলে আমি এখন এই জায়গাতে আসতে মানে তোমার মনে হয় যে আগের বিষয়টাও রিলেভেন্ট বা দরকার? ওটা ওই টাইমে রিলেভেন্ট ছিল, এখন মনে হচ্ছে যে না ওটা একদম, কিন্তু ওইটা না হলে তো এখানে আমি আসতে পারতাম না। মানে একেবারেই শুরু থেকে যদি এডুকেশন সিস্টেমটাকে এরকম আইআইটির মতো করে দেওয়া হয় যে ক্লাস 5 এর বাচ্চাও আইআইটির মতো এরকম ওপেন স্টেজ পাবে, সেটা মনে হয় ওই বয়সে মানে এখন আমরা মোটামুটি ম্যাচিওর, কতটাও ইনম্যাচিওর কিন্তু ক্লাস 5-6 এর খুবই ইনম্যাচিওর থাকি আমরা। পরীক্ষার একদিন আগে আমরা করতে বসবো না হয়তো। ওখানে ভুল ঠিক বোঝার প্রবণতা বা এখন মোটামুটি আমি জানি যে কালকে টেস্ট আছে, আমাদেরকে পড়তে হবে, কারণ টেস্টের নাম্বার কম এলে বা ম্যাটার করে ওটা। নিজের প্রতি অনেক বেশি সিরিয়াস, যেটা ওই বয়সে হওয়া কথা। অতটা ম্যাচিওর না হলে এটুকু ম্যাচিওর যে পরীক্ষার আগে পড়ে নেবো আমরা, ম্যানেজ করে নেবো। মানে তুমি বলতে চাইছো যে বেসিক্যালি গাইডেন্সটা ততদিন পর্যন্ত থাকা উচিত যতদিন পর্যন্ত একটি ছেলে বা একটি মেয়ে সে নিজে গাইড করতে পারছে না। যখনই সে নিজে গাইড করা শিখে যাচ্ছে, নিজের দায়িত্বটা নিজে বুঝতে পারছে যে হ্যাঁ আমাকে এটা করতেই হবে, ততদিন পর্যন্ত কেউ একটা তার উপরে হাতটা থাক বা একটা গাইড থাক। যখনই এই ব্যাপারটা হয়ে যাবে তখনই ফ্রিলি সে পড়াশোনা করবে নাকি? এটা কিন্তু গাইড আমি বলবো প্রায় সবসময় থাকা উচিত একজন। মোটামুটি গাইডের সাথে একজনকে রাখাই উচিত, নয়তো মানে জীবনে অনেক অপরচুনিটি আসবে যে মনে হবে না ডেলিভারি হয়ে যায় একেবারে ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনাটা বেশি। বাট ওই কারণে গাইডটা কিছু করে দিতে। আর সমাজকে কিভাবে দেখছো? মানে এই মুহূর্তে তোমরা ধরো এখন অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো, বোধহয় এবার ভোট দিচ্ছে না হয়েছে? হ্যাঁ, আচ্ছা, 18 বছর তো হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, কিন্তু ভোট দিচ্ছে কিনা জানো না। তো এই যে সমাজ, রাজনৈতিক পরিবেশ, এই বিষয়গুলো তো কিভাবে দেখ? অত বিষয় আমার মানে এখনো পর্যন্ত ওই জিনিসটা নিয়ে কোনো ভাবনা চিন্তা বা পড়াশুনো বা এই চারপাশ দেখে সেভাবে এ করা যাচ্ছে না। অর্থ মানে এই বলবো মানে এখনো বোধহয় এটা নিয়ে কমেন্ট করে আমার জায়গা নেই। ওদের জন্য আরেকটু সমাজটা জানানো দরকার, আরেকটু বেশি অভিজ্ঞতা অর্জন করা দরকার। এখন আমাদের আসে হ্যাঁ রেসপন্সিবল সিটিজেন হিসেবে ওটাও জানা উচিত। নিশ্চয়ই সময়ের সাথে আমরা ওটা আচ্ছা, আমি যদি সমাজের কন্টেক্সট, সমাজটা একটা সমুদ্র, তার মধ্যে একটা পার্টিকুলার সেগমেন্ট যদি এডুকেশন নিয়ে কথা বলি, যে এডুকেশন ফিল্ডে তোমার কি মনে হয় যে এই যে এডুকেশন চলছে সেখানে কি পরিবর্তন করলে ভালো হয় বা কিভাবে এটাকে আরো বেটার করা যায়? অ্যাজ এ আইআইটিয়ান, যে এখনো আমাদের ধরো গ্রামের স্কুলগুলোতে চক ডাস্টার নিয়ে টিচার আসছে, আমরা এআই টেকনোলজিতে বিলং করছি, সেই জায়গা থেকে চীন অনেকটাই এগিয়ে গেছে, সেই দিক থেকে তোমার কি হয়? কম্পাস্টার ডিজিটাল বোর্ডের ডিসক্রিমিনেশনটা থেকে আমি বলবো এই পড়ানোর যে মেথোডোলজিটা ওইটা যদি একটু বেশি কম্পাস্টারের ডিজিটাল বোর্ডটা ম্যানেজ করলো, ওটা কোনো বড় ইস্যু নয়। আইআইটি তো আমাদের অনেক প্রফেসরের কোনো স্লাইড ইউজ করেনি, চক ইউজ করে কিন্তু ব্যাপারটা মোটেই মনোসংগী হয়। টিচারের কোয়ালিটিটাকে, হ্যাঁ টিচার বা টিচারের কোয়ালিটি থাকলেও টিচিং কোয়ালিটি টিচারের কোয়ালিটি থাকেও অনেক সময়, তার ডেলিভার করার যে পদ্ধতিটা আরো বেশি ইন্টারেক্টিভ করা, আরো বেশি স্টুডেন্টদের ইনভলভ করা একদম গ্রাস লেভেল থেকে। তো একটা লেভেলে আমরা যখন আইআইটি এসে গেছি আমরা যেটা বুঝতে পারি, এখন তো এটা আমাদের মনে হচ্ছে হ্যাঁ আইআইটির এডুকেশন সিস্টেমটা তো ঠিকই আছে, কিন্তু এইটারই কোরিলেটেড মানে আইআইটি লেভেলের বলছি না, বা এটা করেসপন্ডিং যে লেভেলটা হওয়া উচিত স্কুল লেভেলে সেটা মিসিং আছে আমাদের, আমি ডিনাই করবো। তো ওইটাকে যদি একটু অ্যাড্রেস করা যায় এই ইস্যুটাকে, যে যদি টিচিং মেথোডোলজিটাকে একটু চেঞ্জ করা যায়, তবে স্টুডেন্টরা আরো বেশি ইন্টারেস্ট পায় মানে ক্লাসে আসার জন্য, পড়ার জন্য। এরকম হয়েছে আমরা কি হয়তো স্কুল থেকে আমাদের প্রিপারেশনটা অতটা ইন্টারেস্ট ফিল পাচ্ছি, কিছুটা সেলফ ইন্টারেস্ট সেলফ মোটিভেশনে পড়ে এখানে এসেছি, তারপরে এখন ইন্টারেস্টটা পাচ্ছে। এবার যারা এখন ক্লাস 1, 2, 5, 4, 5 যে কোনো ক্লাস গেছে তারা কিন্তু জানে না যে সামনে এডুকেশন সিস্টেমটা অনেক বেশি ইন্টারেস্টিং। তো তাদেরকে ওটা জানা যে তুমি যদি এখন এই এফার্টসটা দাও বা এইভাবে পরে সামনের লাইফটা কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং।
তো এইটা বোধহয় তারা জানে না, সে অ্যাওয়ারনেসটা যদি ডেভেলপ করে অ্যাকচুয়ালি আমাদের এই সময়ে সেইটা কানেক্ট করতে হবে না, যে একটা গ্যাপ আছে। হায়ার এডুকেশন সিস্টেম ডেভেলপ ইন্ডিয়াতে আমি বলবো, আইআইটি হোক, আইএসআর হোক, আইআইএসসি হোক, কিন্তু এডুকেশন সিস্টেম অনেক ডেভেলপ। প্লাস আপ টু ক্লাস 12 অফ দি গভর্নমেন্ট স্কুল এডুকেশন সিস্টেম নট আপ টু দ্য মার্ক। সব জেনারেলাইজড হতে বলতে পারি না, বাট অনেক কেসে নট আপ টু দ্য মার্ক। তো ওই গ্যাপটা যদি কানেক্ট করে দেওয়া যায় তো অনেক ভালো। ডটটাকে মেলাতে হবে। ওকে, নেক্সট একটু একেবারেই মানে আমরা খুব গম্ভীর গম্ভীর বিষয় নিয়ে পড়াশোনা কথা বলছি, তো একেবারে একটু খোলামেলা বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমরা মূলত তিনটে জিনিসকে অ্যাডজাস্টমেন্ট করতে চাই যারা স্টুডেন্ট লাইফে থাকে। এক তো পড়াশুনো, দুই খেলাধুলো, আর তিন প্রেম। তো এই পড়াশুনো, খেলাধুলো, প্রেম আমার জীবনে একজন শিক্ষক বলেছিলেন যে তিনটে একসাথে করাটা অসম্ভব। তো যে কোনো দুটোকে তুমি চুজ করো, কিন্তু তিনটে একসাথে করতে গেলে বিপদে পড়বে। তো তোমাদের কি মনে হয় যে এই তিনটে একসাথে করা যায় নাকি, মানে কোনো অভিজ্ঞতা আছে? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তিনটে তো একসাথে নেই, কিন্তু করা ডেফিনেটলি সম্ভব। কারণ আমি চিনি বহু আমার বন্ধু বান্ধবদের আইআইটি হোক, মেডিকেল সাইন্স হোক, তারা খুব ভালো জায়গায় আছে, তিনটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করছি। ডেফিনেটলি সম্ভব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তিনটে চাকরিকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, কিন্তু এমন অনেক পড়াশোনা যারা করছে, সব দিকেই টপ। আচ্ছা, বেসিক্যালি তাদেরকে তুমি কি বলবে যে এটা সমস্ত সবাই করতে পারে নাকি এটা নির্দিষ্ট কিছু ক্যাটাগরি স্টুডেন্টই? আচ্ছা, আচ্ছা, মানে বেসিক্যালি যারা স্মার্টলি নিজেদের সাথে ডিল করতে পারছে তারা সবকিছু করতে পারছে, আর যারা স্মার্টলি ডিল করতে পারছে না তারা সমস্যায় পড়ছে। ইন্টারেস্টিং হতে যারা খেলাধুলো ইন্টারেস্ট তাদের প্রেমে ইন্টারেস্ট। এই তিনটের মধ্যে তোমার কটাতে ইন্টারেস্ট আছে? পড়াশোনা তো আছে বুঝলাম, প্রায় সাবজেক্ট করতে হবে আচ্ছা, মানে সবগুলোতে interest আছে। আর তুমি তো এখনই ক্রিকেট খেলে আসছো, তার মানে বুঝলাম যে ক্রিকেটেও ইন্টারেস্ট আছে। আর বাকি পড়ে থাকলে একটা, সেটা তো অবভিয়াসলি ইন্টারেস্ট থাকবে হিউম্যান বিংস এর। অর্ক? ইন্টারেস্ট, হ্যাঁ, হ্যাঁ, মানে গো উইথ দ্য ফ্লো। যদি কিছু ফোর্স করা দরকার, লাইফে সব কিছু হবে, ন্যাচারাল তাতে কোনো অসুবিধা নেই। যখন হবে তখন হবে, এখন এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো ফোর্স করাটা লাইক ন্যাচারালি হওয়া উচিত। আইআইটিতে পড়ার সময় এই যে দীর্ঘ নয় বলা যায় স্বল্প সময় তোমরা কাটিয়েছো, সেখানে মানে ব্যক্তিগত অভিজ্ঞতায় টাফ সিচুয়েশন কিছু এসছে? হ্যাঁ, একাডেমিটা কিন্তু চ্যালেঞ্জ তো আছে। ক্লাস টেস্ট হোক, ল্যাব টেস্ট হোক, মানে কি বলবো, কন্টিনিউয়াস এভালুয়েশন আমাদের থ্রু আউট দ্য সেমিস্টার হতে পারে, যখন আমাদের শুধু পরীক্ষা। কিন্তু ওখানে একটা সাবডিউট প্রেশার থাকে না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে ওটাকে ওভারকাম করতে হচ্ছে, কিন্তু ওই প্রেশারটা ব্যাক অফ দ্য মাইন্ডে তো চলতে থাকে। কিন্তু অনেক সময় হয়ে যায় কোনো মানে খারাপ দিন তো চলেই যায়, মানে কোনোদিন আমার এই ল্যাব টেস্টটা খারাপ গেল, ওর এই অ্যাসাইনমেন্টটা খারাপ গেল, কিন্তু ওই মানে আমরা অনেকটা অ্যাজ এ ফ্যামিলি এখানে থাকি বন্ধু বান্ধব, তো সবারই কোনো না কোনো দিন খারাপ যায়। তো আমরা ওটা মানে শেয়ার করি, আমাদের ওই দুঃখটা অলমোস্ট শেয়ার্ড হয়ে যায়, আনন্দটাও শেয়ার্ড হয়ে যায়। কারোর ল্যাব টেস্ট খুব ভালো গেল, কারোর অমুক ড্রামাটিক সোসাইটিতে আজকে ড্রামাটা খুব ভালো হলো, আমরা একসাথে হয়তো ওদের পারফরমেন্স হচ্ছে একসাথে দেখতে গেলাম। ওই পুরো আনন্দটা দুঃখটা ভাগ হয়ে যায় বলে ওটার খুব একটা এফেক্ট আমার মনে হয় পড়ে, যেটা ইন্ডিভিজুয়াল হলে একদম। বন্ধুত্বের সম্পর্কের সবচেয়ে বড় পাওনা এটাই হয় যে বন্ধুরা একসাথে হাসতেও জানে, একসাথে কাঁদতেও জানে। তো তোমার কি মনে হয় যে খারাপ সিচুয়েশন যখন আসে তখন তো বেসিক্যালি অনেকে কি করে নিজের উপরে আস্থা হারিয়ে ফেলে বা নিজেকে ছেড়ে দেয়? এটা আমরা সিনেমাতেও দেখি, বাস্তব জীবনেও দেখি। এবং এই আইআইটি সেগমেন্ট বা এমবিবিএস ডাক্তারি সেগমেন্ট, মানে বিশেষত যারা খুব হাই কোয়ালিটির পড়াশুনো করে একটা জায়গাতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো বেশি দেখা যায় যে ড্রপ আউট হচ্ছে বা নিজেকে কুইট করে দিচ্ছে, এই সমস্যাগুলো তৈরি হয়। আমরা প্রিভিয়াস সিনেমাতেও দেখেছি যে সেরকম, যে ওই গানটা যে আছে গিভ মি সাম সানশাইন। তো এই বিষয়গুলো একমাত্র সলিউশন হচ্ছে যে বন্ধুদের সাথে জুড়ে জুড়ে থাকে। হ্যাঁ, ক্যাম্পাসে একটু ফ্যামিলি থেকে দূরে আছে, বন্ধুরাই বোধহয় সবটাই নিয়ে বেসতে বন্ধু হোক, সিনিয়র্সরাও হেল্পফুল, আমি যথেষ্ট ফ্রেন্ডলি এবং হেল্পফুল।
তো বন্ধু বান্ধব সিনে ক্যাম্পাস বেলায় তাদের সঙ্গে তাদের সঙ্গে ওটা আনন্দটা শেয়ার করে আমাদের সোর্স ওটাই তো তারা সবসময় আমাদের পাশেই থাকে ডিস্টান্স তো পাশেই একদম। আর একটা বিষয় এই ক্ষেত্রে আমার মনে হয় যে জীবনটা অনেক বড়, তো সেক্ষেত্রে আমাদের একটা দুঃখকেই যদি আমরা সবচেয়ে বড় বলে ধরে নিই তাহলে খুব সমস্যা নাকি জানি। তো সেভাবেই ডিল করতে হবে এবং আমার মনে হয় তোমরাও সেভাবেই ডিল করো। আচ্ছা, একটা জিনিস, একটা ভ্রান্ত ধারণা বা মিথ আছে যে আইআইটিয়ান বা যারা এই খুব ভালো পড়াশোনা তাদের জীবনে কোনো ব্যর্থতা নেই। তো তোমাদের কি মনে হয় যে তোমাদের দুজনের এই যে জীবন, এখানে সফলতা ব্যর্থতার ভাগটা কতটা? প্রচন্ড বড় ব্যর্থতা তো থাকেই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সাকসেসের উপর লাইমলাইটটা ফেলা হয়, ওই জন্য সাকসেসটা লোকজন দেখে বড় করে দেখানো। হ্যাঁ, একটা সাকসেসের পেছনে 10টা ফেলিয়ার থাকলে ওটা কেউ দেখে না। ওটাই ইনফ্যাক্ট এটা মোটিভেশন হওয়া উচিত। এই 10টা ফেলিয়ার হয় একজন হয়তো মোটিভেশন হওয়া উচিত, যে 11 থেকে আইটেম সাকসেস ওটাকে পুরো লাইমলাইট কেউ ওই 10টা ফেলিয়ার তো থাকে। তো ওটাই তখন ওই মোটিভেশনটাই থাকা উচিত যে ফেলিয়ার আসছে 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 একটা টাইমে সাকসেস ওটাই লোকজন ওটাকেই ওইটা ফেস করার জন্য আমাকে ট্রাই করে দিতে হবে যে ফেলিয়ার আসবে অ্যান্ড ট্রাই করতে থাকলে তো একটা টাইমে সাকসেস আসবে। মানে অর্ককে যদি আমি বলি যে আইআইটিয়ান অর্ক, এর উপরেই ফোকাসটা ফেলা আছে। হ্যাঁ, তো অর্কর জীবনের এমন একটা ব্যর্থতা যেটা অর্ক শেয়ার করতে চাই ওর সামনে। অনেক ব্যর্থতাই নিশ্চয়ই আছে। আইআইটিএন বলি তো, আইআইটিএন হওয়ার জন্য কিন্তু এই অ্যাডভান্সের প্রিপারেশনটা ছিল 2 বছর বা তারও একটু বেশি ছিল। সেখানে প্রত্যেকটা টেস্টে তো এক একটা পরীক্ষাই ছিল, সেই বহু টেস্টে কেমন খারাপ গেছে। লাইক আইআইটি লেভেলেরই হয়তো যে অ্যাডভান্সের মক টেস্ট নিচ্ছে সেটা এমন মার্কস পেয়েছি যাতে হয়তো কোনো আইআইটিতে ভালো কোনো টপ 5-10 আইআইটিতে কোনো সার্টিফিকেট ব্রাঞ্চ হবে না, এইরকম মার্কস পেয়েছি। তখন তো আমি গিভ আপ করিস, আমি তো তখন ভাবিনি যে এই মার্কসটা আমি অ্যাডভান্সেও পেতে পারি, তাহলে তো আমার ভালো রেজাল্ট হবে না, তো আমি তখন তো গিভ আপ করি। তখনই ভাবতে যে হাল ছেড়ো না বন্ধু। হ্যাঁ, মানে তারপরে মক টেস্টটা আবার ভালো হয়েছে, তো আপ ডাউনটা তো ছিল আর সবার লাইফেই থাকে। অ্যাজ আই সেড কি ওটা লোকজন ওভারলুক করলে, তো তাই মনে হয় যে যারা সাকসেস পেয়ে তারা শুধু সাকসেস পায়, তাদের ফেলিয়ারটাও দেখতে পারে। তানিয়া? গতকাল ক্লিয়ার হয়েছে, নাম্বারটা মনে নেই আমার, কিন্তু যে দেখছি গুগল করে দেখি একদম। তো ক্লিয়ার পাই। তোমার জীবনে? আমার ফার্স্ট ফুল টেস্ট মক টেস্ট নাম্বার অনেক কম ছিল, অনেকটাই কম ছিল প্রায়। তো ফার্স্ট ফুল টেস্ট মক টেস্ট প্রথমবার আইআইটি প্রিপারেশনের আগে, ওটা তো অর্ক বললো যে মক টেস্টের কিছু হয়েছে, যে আইআইটি প্রিপারেশনের আগে তুমি কি ছোট থেকেই এক্সপেরিয়েন্স স্টুডেন্ট? টাইপিং থেকে মোটামুটি ভালো ছিল, কিন্তু প্রাইমারি তো আচ্ছা, মোটামুটি তুমি আইআইটি চান্স পাওয়ার পর পুরাতন অতীত একটু স্মৃতি ভ্রম হচ্ছে। 1 থেকে 4 অব্দি মোটামুটি মনে হয় থার্ড হতে পারে, তারপরে আচ্ছা, মানে এমন কোনো ক্লাস আসেনি যে যেখানে খুব নেমে গেছে না, একবার হয়েছে 4 থেকে 5 দুইটাই, মানে 1 থেকে 3 অব্দি থার্ড হতাম, আচ্ছা তারপরে 4 থেকে 5 অনেকটা নিজে নেমে গেছিল, তারপরে 5 থেকে 12 অব্দি ফাইভ। আচ্ছা আচ্ছা, এরপর আমরা চলে যাবো র্যাপিড ফায়ার রাউন্ডে। আমি দুটো করে অপশন দেবো তোমাদেরকে, যে কোনো একটাকে চুজ করতে হবে। তো আমি প্রথম শাগনিকের কাছে আসি। শাগনিক, দুটো অপশনের মধ্যে একটাকেও চুজ করতে পারো, বা তুমি যদি দুটোই ভালো লাগে তাহলে তো দুটোই অপশন চুজ করতে পারো। প্রথম প্রশ্ন, প্রেম না পড়াশোনা? হোস্টেল না বাড়ি? আপাতত হচ্ছে আপাতত হোস্টেল। গান না সিনেমা? নাটক না সিনেমা? নাটক। নাটক। নাটককেই আগিয়ে রাখি, নাটকে পারফর্ম করা যাবে। আর এবার অর্কের কাছে যাই। অর্ক, শাগনিক তো বললো যে গান আর সিনেমার মধ্যে সিনেমা, তো তুমি তো অবভিয়াসলি গান, কিন্তু সিনেমা তো দেখা হয়। সিনেমা তো দেখা হয়, সিনেমার মধ্যে হলিউড না বলিউড কোনটাকে প্রেফার করো? বলিউডে বাংলায় বেশি দেখছি, বেশি না তো হলিউডে আমার পুরো টেস্ট নেই। যদি ঘুরতে যেতে বলা হয়, পাহাড় না নদী? আর নদী না সমুদ্র? পাহাড়ের থেকে নদী ভালো, নদীর থেকে সমুদ্র ভালো। পাহাড় সমুদ্র অপশনটাই আমি চাইছিলাম যাতে আমি সমুদ্রটা চুজ করি। পাহাড় কেন নয়? পাহাড় ভালো, বাট আমার পার্সোনাল বায়াসনেস আছে একটু সমুদ্রের প্রতি।
ওই সমুদ্রে ভিউগুলো দেখতে খুব বয়ে যাওয়া যায়। রাজনীতি না সোশ্যাল ওয়ার্ক? আমার কাছে দুটোই সমার্থক। অ্যাট দিস পয়েন্ট হয়তো অনেকের কাছে দুটো সেম মনে হয়। তুমি এখনো বিশ্বাস করো রাজনীতির মাধ্যমে সোশ্যাল ওয়ার্ক করা যায়? কিন্তু এই সময়ে সেটা কি হচ্ছে? বোধহয় না। বোধহয় না, না না, সরাসরি না। Depend করছে, একটু সব ফিল্ডে যেতে হচ্ছে সব এই প্রশ্নটা তোমাকে করা হলো সোসাইটি খারাপ বলা যাচ্ছে? অর্ক গবেষণা না চাকরি? খুব একটা তো গিভেন আমি দেখছি, মানে গবেষণা চাকরির হলেও কেউ কিন্তু রিসার্চে পড়া যায়, তো টেকনোলজি ফিল্ডে ইউজ করে। আমাদের ফিল্ডে তো আমি জানি যে আপনি এআই রিসার্চ হিসাবে কোয়ান্টিটেটিভ রিসার্চ হিসাবে আপনি কোনো পয়েন্ট ফান্ডিং করতে পারেন। দ্যাট ইজ অলসো কাইন্ড অফ রিসার্চ, যেটা কিন্তু আপনার জব, রিসার্চ অ্যাজ এ জব। দুটোর মধ্যে কোনো একটা বিভেদ নেই, দুটোরই না। এর পাশে যদি বলি যে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক নাকি চাকরি, তুমি কোনটাকে বেশি মানে নিজের জীবনে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করবে নাকি চাকরির দিকে গেলে? আপাতত হয়তো চাকরি, পরে যদি খুব অভিজ্ঞতা সঞ্চয় করি এবং মনে হয় যে, কারণ আপাতত আমার মনে হয় যে মানে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক করার জন্য অনেক অভিজ্ঞতা, যে ফিল্ডেই যাই সেই ফিল্ডটাকে জানা দেওয়া, আর সেটা জানার জন্য কিন্তু ইনিশিয়ালি যারা করতে পারেন তারা আমি বলবো একটু বেশি এক্সট্রাঅর্ডিনারি। আমার বোধ হয় মানে আমি 4 বছর পর গ্র্যাজুয়েট হয়ে ওটা করা আমার পক্ষে বোধ হয় সম্ভব হবে। তো আমি কিছুটা সময় নেবো অভিজ্ঞতা অর্জন, তারপর যদি মনে হয় যে আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক করার মতো একটা জায়গায় রয়েছে তখন চাকরি করে সেটা দেখছি। ট্রাই করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা। তারপর তো সময় এবং সময় বলছি। আর শাগনিকের কোনটা ভালো লাগে, থিওরি না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। আর থিওরি থিওরি জানতে হবে না, তো প্র্যাকটিক্যাল তো আমার একেবারে থিওরি পরে প্র্যাকটিক্যালটা আরো বেশি ভালো লাগে। তোমার ক্ষেত্রে থিওরি না প্র্যাকটিক্যাল? আমি একটু থিওরি, প্র্যাকটিক্যাল ল্যাবে যেতে আমার একটু লেজি লাগে। ল্যাব লাগে? হ্যাঁ ল্যাব লাগে, একটু বাড়িতে বসে পেন পেপার থিওরিটিক্যাল ফিজিক্স আমার ভালো লাগে, তো আমি বললে থিওরিটিক্যাল ফিজিক্স। দুজনের মধ্যে বই না মোবাইল? অল্প বই, হ্যাঁ বই বলতে মোবাইলে তো বই পড়াই যায়, আর বই কিনছে আচ্ছা। একটা কমন কোশ্চেন, যে চতুর না র্যাঞ্চো? ডিপেন্ডস, আমাদের দুজনেই নিজের ফিল্ডে এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা, দুটোর একটা সুপার পজিশন করে একটা অপটিমাল কিছু দুটো কমপ্লিট হয়েছে। দুজনেই নিজের ফিল্ডে হয় তার ক্ষেত্রে। আচ্ছা, মানে সময় এবং পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ, কখনো চতুর কখনো র্যাঞ্চো। আচ্ছা, যদি এটা খুব ডিফিকাল্ট তবুও বলছি, যদি আইনস্টাইন এবং নিউটনের মধ্যে কাউকে চুজ করতে বলা হয়, তাকে চুজ করবে? মুশকিল। বলতো আচ্ছা, আমি যতটা আমাদের দুজনের লাইফ দেখে আমার একটু মনে হয় আইনস্টাইন একটু, মানে আমি তো জাজ করার জায়গাতে নেই একেবারে। প্রথমত, তাও যেটা আমার পরে মনে হয়েছে যে আইনস্টাইনকে হয়তো একটু বেশি এক্সট্রা অর্ডিনারি বলা যেতে পারে, আর নিউটনও এক্সট্রা অর্ডিনারি, বাট আমার মনে হচ্ছে একটু বেশি হয়তো উনি হার্ড ওয়ার্কও করেছে, তো আমার ওই লোকজনদের একটু বেশি ভালো লাগে, যার কাছে যদি একটু ট্যালেন্টটা কমও থাকে তার কাছে ওই ডেডিকেশনটা আছে যে আমি পরিশ্রমটা দিয়ে ওটা ম্যানেজ করে মেকআপ করে গেছে। ট্যালেন্টটা তো আমরা বলি ট্যালেন্ট সবার সেম, বাট না, একটু তো ডিফার করে যায় ট্যালেন্টে। তো যার একটু ট্যালেন্ট কমও আছে একটা লোকের, কিন্তু যার যদি হার্ড ওয়ার্ক করে ডেডিকেশনটা আছে, তো আমার ভোটটা সেই লোকটার জন্য একটু আচ্ছা, কবিতা আর গল্পের মধ্যে কোনটাকে চুজ করবে তোমরা? সেটা দিয়ে প্রশ্ন বলবো। আচ্ছা, গল্পের মধ্যে, গল্প বলতে আমি তার মধ্যে বিভিন্ন ধরনের এগুলো ধরছি, তো সেক্ষেত্রে শীর্ষেন্দু না সত্যজিৎ? দুজন। আর কবিতার ক্ষেত্রে যদি বলি, কম বেশি তো পড়া হয়, সেক্ষেত্রে এটা খুব ডিফার করাটা মুশকিল, তবুও যদি বলি যে দুজন দুটো আঙ্গিকে লেখে, এবং তোমরা কোথায় কম বেশি পড়েছো, সেই রবীন্দ্রনাথ নাকি জীবনানন্দ, তার পড়া বেশি লেখা বেশি ভালো লাগে?
এটা আমি বলবো মুডের উপর ডিপেন্ড করে। কখনো জীবনানন্দ করে মনে হয় যে হ্যাঁ এটা খুব ডান্স করে যাচ্ছে, কখনো রবীন্দ্রনাথের কবিতা করে মনে হয় মানে এটার উপরে তার কিছু নেই। তোমার রবীন্দ্রনাথের তো সবসময় করে দিতে পারি না, ওটা বোঝার সামনে এটা তো থাকেনি, এটা তো রুচি হয় না। Excellent. আচ্ছা, খেলাধুলার জগতে আসলে সাগনিক তো সবাই ক্রিকেট থেকেই আসতো, তো সাগনিককে এটাই প্রশ্ন করি যে বিরাট না ধোনি? বিরাট কোহলি ধোনি ফ্যানটা দেখে যাবে, বিরাট ফ্যানটা দেখে যাবে। আপনার মিলে বিরাট পার্সোনাল বিরাট, তারপর তারপরে কোনো হেঁটে ধোনি ভালো নয়, ওটা একজন ধোনিও ভালো কিন্তু একেবারে মানে নিজস্ব একটা ভালো লাগার জায়গা সেটা বিরাট। ফুটবলের দিকে যদি যাই, মেসি না রোনাল্ডো? সেম অ্যান্সার বাট রোনাল্ডো। তো মেসি। সেটা তো আমি আগের বার তোমার বাড়িতে গিয়েই দেখলাম মেসির ছবি লাগানো ছিল। আচ্ছা, ফুটবল আর ক্রিকেটের মধ্যে যদি একটাকে চুজ করে নিতে বলা হয়, সাগনিক কোনটাকে চুজ করবে? ক্রিকেট, ফুটবল। আচ্ছা, দুজন দুটো কমপ্লিট আলাদা আইডিওলজি, কিন্তু তারপরও আমরা যদি বলি যে তোমাদের রাজনীতি নিয়ে ততটা পড়াশোনা না করা হলেও মোটামুটি তো একটা আইডিয়া আছে, তো দুটো আলাদা আইডিওলজির মানুষের সাথে মধ্যে থেকে যদি আমি একজনকে চুজ করে নিতে বলি, ভগৎ সিং না গান্ধী? ভগৎ সিং। ওই তো নেতাজি গান্ধী বলা হতো, তাই নেতাজি গান্ধী। তাও হ্যাঁ, আমি যদি একটা চুজ করতে হবে কষ্ট করে ভগৎ সিং বলতে। গান্ধীজির ওভারঅল মানে কাজ কন্ট্রিবিউশন দেখলে মানে ওরা তো ইগনোর করে যায়, but হ্যাঁ, ইম্পর্টেন্ট ছিল। কিছু ডিসিশনের জন্য আমাদের করতে আমার ভগৎ সিং কি একদম। আচ্ছা, পড়াশোনার জগতে তোমরা অনলাইনেও পড়েছো, অফলাইনেও পড়েছো, যদি দুটোর মধ্যে থেকে একটাকে চুজ করে নিতে বলা হয়, অনলাইন না অফলাইন, কোনটাকে চুজ? ডিপেন্ড করবে যে পড়ছে তার কাছে বেস্ট বেস্ট। একটা লোকের কাছে হতে পারে যেটা কাছাকাছি কোনো অফলাইন সেন্টার নেই, অনেক দূরে যেতে হচ্ছে, সেটা অনেকটা টাইম লাগছে, তার জন্য অনলাইন করছে। আর বাড়ির পাশে একটা ভালো কোচিং সেন্টার অফলাইন যেটা অফলাইন যদি হয় তাহলে অফলাইনে বেটার, অফলাইন সম্ভব না হলে অনলাইন আর কোনো চান্স নেই। যেটা যার ক্ষেত্রে যে সময়ের প্রয়োজন হয় সেটা সে করতে হবে। একেবারেই আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে অনেকগুলো প্রশ্ন করলাম। আচ্ছা, এআই রিলেটেড যদি একটু প্রশ্ন করি যে জিমিনি না চ্যাট জিপিটি? দুটোকেই প্রচুর ইউজ করেছি। তোমার? ওটাই আমার উত্তর হয়। আচ্ছা, আমি যদি বলি যে এআই সুফল না কুফল? সুফল, যদি সঠিকভাবে ইউজ করা হয়। মানে ওটা তো নিজের উপরেই একদম। তো আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে অনেকক্ষণ কথা বললাম, এবার একেবারে লাস্ট বিষয় নিয়ে আমরা আলোচনাতে আসবো, সেটা হচ্ছে এই মুহূর্তে এআই নিয়েই আমরা র্যাপিড ফায়ারের লাস্ট কোশ্চেন গুলো করলাম। তো এআই কিভাবে ইউজ করা যায় বা আমরা কতটা এআই টেকনোলজিটাকে নিজেদের ক্ষেত্রে অ্যাডপ্ট করতে পারি, অ্যাজ আইআইটিএন তোমরা বিষয়টাকে কিভাবে দেখো? তো প্রথম কোশ্চেন আমার মনে হয় যে এটা করা উচিত যে এই সময়ে তো অনেক কিছুকে রিপ্লেস করছে এআই, আবার অনেক কিছুকে করতে পারছেও না। তো তোমরা কিভাবে দেখছো যে ভবিষ্যতে এআই কিভাবে আমরা কাজে লাগাতে পারি বা কিভাবে কাজ করতে পারি, বা সেটা আমাদের মধ্যে কতটা সুবিধা হতে পারে? সব ফিল্ডে এআই হিউম্যানকে রিপ্লেস কিছু চালাবে। যেমন টিচিং সিস্টেমে আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে হিউম্যান থাকাই ভালো। মানে একটা স্টুডেন্ট পড়ছে, ও বুঝতে পারছে কি বুঝতে পারছে না, ওটা তো এআই তো বুঝতে পারবে না মোটামুটি মুখ দেখে। মানে যে টিচার হয় মুখ দেখে বোঝা যায় যে সেটা বুঝতে পেরেছে না পারেনি। একদম। সো অফলাইন টিচিং এর ক্ষেত্রে আমার মনে হয় তো টিচার অনলাইন ক্ষেত্রে আমরা এআই করতে পারি, বাট হিউম্যান ইজ গুড। এবার যখন রেফারেন্সের জন্য এআই হোক, যেমন প্র্যাকটিস করছি কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে কোশ্চেন অ্যান্সারের জন্য, ওগুলো এআই ঠিক আছে, বাট টিচিং লাইনে আমার মনে হয় যে রিপ্লেস করা সম্ভব না। বিশেষত টিচার বা শিক্ষক এই জায়গাটাতে আমার মনে হয় হিউম্যান বেস্ট, কারণ দেখেছি শিক্ষকের প্রতি একটা সম্মান, একটা আদর্শবোধ, সেই শিক্ষককে দেখে গড়ে ওঠা একটা আবেগ, এগুলো তো এআই এর ক্ষেত্রে তৈরি হবে। আর একটা ক্লাসের উপর পড়াচ্ছি, ছাত্রীকে ডিসিপ্লিন থাকাটাও বেশ। আর একটা বিষয় যে আই কন্টাক্ট যেটা হিউম্যান করতে পারছে, সেটা আই থিঙ্ক এআই এর দিয়ে পসিবল। তোমার কি মনে হয়? না, সব ফিল্ডে তো খুব পারবে না, আমি চাইলে না পারবে, তাহলে আমরা করতে যাবো যখন আসবে না সেটা একটা পয়েন্ট।
হিউম্যান মাইন্ডটা না অনেক বেশি রিয়াকশন। তো আমার মনে হয় না ওইটা কোনোদিন এআই রিচ করতে পারবে। তো যখন বললো ওটা তো একটা খুব ভালো এক্সাম্পল। অ্যান্ড আউট অফ দ্য বক্স থিঙ্কিংটা আমরাই যারা লাইক সিএসএ এর লোক তারাই ডেভেলপ করছে, আউট অফ দ্য বক্স থিঙ্কিংও করতে পারিনি। বাট তারও একটা লিমিটেশন যেমন, কারণ মডেলস যে কোনো এআই মডেল এলএলএম যাও লাইক সেগুলো তো আমরাই ট্রেন করছি। তো আমাদের সে সার্ভাস করাটা ইজ ডিফিকাল্ট, নট ইম্পসিবল। বাট সো আমরা যদি একটা স্টেপ আগে থাকতে পারি সবসময়, তো কোনোদিনই আমাদের রিপ্লেস করতে পারবে না। আর ওই যে ইমোশনাল ক্রিয়েটিভিটি সেগুলো আমরা কোনোদিন এআই এর আসবে না। তো ওটাই আউট অফ দ্য বক্স থিঙ্কিং, ওই আই কন্ট্যাক্ট করে বুঝে যাওয়া, যেটা এক্সপিরিয়েন্সের সাথে একটা 20 বছর একটা টিচার যে পড়াচ্ছে তার যে এক্সপিরিয়েন্স, সেটা এআই এর ভিতরে ইনকর্পোরেট করা আমি জানি না, সে 5 বছর পর হয়তো করে যেতে পারি। বাট অ্যাট দিস পয়েন্ট তো একটু কঠিনই লাগছে আমার। যতদিন কঠিন থাকবো ওটা আমার একটু মানে ভালো লাগবে। অ্যাটলিস্ট সফটওয়্যার যেন এআই অ্যাকচুয়ালি সিস্টেম কখনো যদি স্রষ্টার উপরে চলে যায় সেটা একটু ডিফিকাল্টি হয়ে যায়। আমাদের মনে হয় স্রষ্টা থাকুক, সাথে সৃষ্টিও থাকুক, সৃষ্টিকে আরো বেটার আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আচ্ছা, দুটো সেক্টর আমাদের মেনলি সোসাইটির মেরুদণ্ড, এডুকেশন অ্যান্ড হেলথ। এই দুটো সেক্টর আমরা দেখতে পাই যে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলো এডুকেশনের ক্ষেত্রে যদি যাই তাহলে সেক্ষেত্রে প্রচুর এমন স্কুল আছে যেখানে উপযুক্ত টিচার নেই, উপযুক্ত টিচার থাকলে উপযুক্ত পরিকাঠামো নেই, অনেক রকম সমস্যা আছে। এবং হেলথের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে স্বাস্থ্যকেন্দ্র মানে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অবস্থা খারাপ, এবং শহরের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো বা যে হসপিটালগুলো বড় বড় আছে সেখানেও প্রচুর লাইন, রাতের পর রাত জেগে মানুষ জার্নি করে আসছে, লাইন দিচ্ছে, তারপর একটা এক্সরে রিপোর্ট পাওয়ার জন্য 1 মাস ওয়েট করতে হচ্ছে। এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে সাধারণ মানুষ যাচ্ছে। তো এআই এর মাধ্যমে আমরা কিভাবে এই এডুকেশন এবং হেলথকে আরো খুব ভালো আমাদের ইজি টু অ্যাক্সেস করতে পারি, কি কি ইনপুট দিতে পারো তোমরা, মানে কি মনে হয়? এই টাইটেল অলরেডি আমরা সেদিকে যাচ্ছি অনেক। দেখছিলাম নতুন ডেভেলপ নিউজ সার্জারি ক্ষেত্রে রোবোটিক্স ইউজ করা হচ্ছে, সেগুলো হয়তো ট্রায়ালস না। বাট হ্যাঁ মানে অ্যাক্রস দ্য গ্লোব দেশ সাথে চালানো হচ্ছে মেডিকেল পারপাস। এডুকেশন পারপাস তো অনেক ইউজ হয়। আমাদের ক্লাসে যে স্লাইডটা পড়াচ্ছে অনেক ক্ষেত্রে সে স্লাইডটা তৈরি করেছে, কোডটা পড়ানো হচ্ছে, কোডটা এর তো কোনো অসুবিধা নেই, কারণ এটা তো পারফেক্ট কারেক্ট ইউজ। মানে আমরা তো রাইট ইউজ এআই করতেই পারি। এআই যদি ওই কোডটা লিখে দেয় খুব ভালো করে উইথ সাম কমেন্টস গুলো পড়ে পুরো কোডটা বোঝার মতো আছে, তো এরকম একটা কোড যদি আমাকে চ্যাটজিপিটি আজকে জেনারেট করে দিই তাহলে সেটা থেকে তো বুঝতে অসুবিধা নেই। রাদার দেন কি একটা লোক আমাকে হাতে লিখে একটা কোড দিয়ে যাতে কোনো কমেন্ট নেই, আমি তার কিছু ভেরিয়েবল নামগুলো এমন ভাবে ডিক্লেয়ার করছি যে বুঝতে পারছো না, তো ওখানে অনেক সিগনিফিকেন্ট মানে লাইক বোঝার মতো করে লেখা থাকে, তো ইটস অ্যাকসেপ্টেবল। আমরা ইউজ করছি, ফিউচারে আরো অনেক এআই ইউজ করবো এডুকেশন পারপাসে এন্ড হেলথ পারপাসে, আমি চলতে। আরেকটা বিষয় আমার মনে হয় যে স্কুল এডুকেশনের ক্ষেত্রে বিশেষত আমরা অনেক বেশি রিজিড হয়ে পড়ছি, মানে অনেক বেশি স্কুল এডুকেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো, যেটা তুমি বললে যে আইআইটি একজন প্রফেসর যেভাবে ব্যবহার করছে স্কুল এডুকেশনের কোনো টিচার তো চেষ্টা করছে না। সেক্ষেত্রে আমাদের মনে হয় অনেক বেশি ট্রেন করানোর দরকার, টিচারদেরও ট্রেন করা কিছুটা দরকার, এক ঘন্টা হবে না। লার্জ স্কেলে তো সিস্টেমকে চেঞ্জ করতে একটু টাইম লাগছে, কিন্তু আই হোপ মানে স্কুলের টিচাররা হয়তো পড়াতে পারতেন না, কিন্তু অ্যাটেন্ডেন্সে শিখেছিল। আর কি কিছু ছিলাম খুব ভালো, ফিজিক্স আর ফিজিক্স নিচ্ছে না, চিন্তাই ভালো। মানে আমি সিলেবাসের কাছে ম্যাথস পড়তাম, বাট বাকি স্কুলে মানে আমি আমাদের টাইমে জানি বাকি স্কুলে মানে স্কুলে যেতে হবে প্রতিদিন, না কিছু পড়াবেন হয়, তো ডেভেলপ করা। আচ্ছা, সামনে যারা কোনো বিকল্প কিছুর যারা জীবনে বিকল্প কিছুর স্বপ্ন দেখে তাদেরকে কি বলবে, মানে তাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত? আউট অফ দ্য বক্স কি হলে আপনি যে কোনো একজনকে ধরুন, জিজ্ঞেস করুন নিট বা জি, ওরা নিট যে কোনো একটা বলেই দেবে। কেউ বলবে না যে না আমি ফিজিক্স নিয়ে পড়বো, মানে থাকলেও কোনো কোনো পেশেন্টেও নিট বা জি ঠিকই প্রিপারেশন নেবে। তো আমি তো বলবো যে হ্যাঁ
কোনো কিছু করা বা ড্রামাটিক্সের দিকে যাওয়া, অ্যাক্টরের দিকে যাওয়া, অন্য কিছু করা, অবভিয়াসলি বাট সব দিকে হার্ডওয়ার্কটাই লাগে। আমি ওখানে বলবো যে সবসময় যেন আমার না হয়ে গেলে সবাই নিজেই করছে তাহলে আমাকে একটা বিকল্প করতে হবে বলে করছি যে আমাকে স্টুডিওটা ভাঙতে হবে। চেষ্টা কি আমি কি করতে চাই সেইখানে যদি আমার মনে হয় যে নিজেই বাইরে কিছু করতে চাই তখন যেন সেখান থেকে সরে না আসা উচিত জাস্ট বিকজ সবাই যে সার্কেলটার ভেতরে গেছে আমাকে আসতে হবে। যদি একটা লোকের মনে হয় যে আমার ডাক্তার হয় জীবনে একদিনে তাহলে তাকে তো আমি বলতে পারি না যে না সবাই ডাক্তার হচ্ছে তাহলে ইউ জাস্ট সেট দ্য এক্সাম্পল কি তুমি ডাক্তার না হয় পড়ে। কিন্তু এটা অনেকের সাথেই হয় আমি জানি যে যেটা তাদেরকে বলছিল যে তোমার ইচ্ছা থাকে কিন্তু ওই চারপাশের লোকজনদের দেখে একটু যেই দিয়ে সে ঘুরে ফিরে চলে আসে সেইটা যেন না হয় মানে আউটসাইড নয়েজটাকে যদি একটু ক্যান্সেলেশন থাকে সেটা চলে যায়। আমরা দীর্ঘ সময় আলাপ করলাম, কথা বললাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। বিশেষত ডাব্লিউবিজি স্টুডেন্ট বা জেইমেন যে স্টুডেন্টদের প্রিপারেশন নিয়ে তো কথা বললাম, তার পাশাপাশি আমরা সমাজের রাজনৈতিক বিভিন্ন সেক্টর নিয়ে কথা বললাম, একটু মজাও করলাম। তো একেবারে লাস্ট মুহূর্তে পৌঁছে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তোমরা দুজনেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছো, WBCHS এবং গভর্নমেন্ট স্কুলেই আই থিঙ্ক পড়াশোনা করেছো। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়েদের জন্য যারা গভর্নমেন্ট স্কুলে পড়ছে তাদের জন্য কি কন্ট্রিবিউশন রাখতে চাও বা কিছু করতে চাও, এমন কিছু ইচ্ছে আছে? হ্যাঁ মানে আমি যে ফিল্ডে সেটা তো সোসাইটির সাথে কানেক্টেড থাকবেই। আমি টেকনোলজি যে ফিল্ডেই যাই না আমি চেষ্টা করবো ওই লেভেলটা থেকে যতটা গ্রাসরুট অব্দি না পারি আমার ইম্প্যাক্টটা যেন একদম কি বলবো লেভেল 0 অব্দি যেতে পারি। সেটা টেক ফিল্ডে আমি যেখানেই কাজ করি আমি চাইবো সেই ইম্প্যাক্টটা যেন একদম তলার লেভেল অব্দি যেতে পারি যাতে সবাই সাথে বেনিফিট হয়। এইরকমের কাজ তার কোনো একটা ভ্যালু নেই যেটা একটা পার্টিকুলার লেভেলের জন্য থেকে আমি একটা কিছু টুল ডেভেলপ করলাম যেটা হয়তো খুব এলিট ক্লাস লোকজন ইউজ করতে পারবে তাদের ডেইলি লাইফের সাথে একটু সম্পৃক্ত বাকি কেউ রিলেটই করতে পারবে না তাদের দৈনন্দিন জীবনের সাথে কোনো কানেকশন নেই তাদের কাছে ইনঅ্যাভেলেবল হয়ে যাবে না। তো অ্যান্ড ওটাই বোধহয় বেশি বড় চ্যালেঞ্জ যে আপনি যত উপরের লেভেলে যাবেন যে ওখান থেকে আপনাকে এমন একটা ইম্প্যাক্ট রাখতে হবে যেটা ফিল্টার হতে হতে একদম তলার লেভেল অব্দি আসতে সেটা হচ্ছে লেভেল 0 কে হেল্প করাই আমাদের মেন মোটিভ হওয়া উচিত। কারণ যারা অলরেডি এলাইট বা যারা অলরেডি দিচ্ছে ওরা নিজেকে হেল্প করতে পারে। তো যেমন আপনি বলে প্রান্তিক স্টুডেন্ট আমরা যদি কিছু করতে পারি ওদের স্টাডিটা ইজি হয়ে যাবে, তো ওটাই বেশি ভালো হয় না। আর ওইসব মানুষদেরকে হেল্প করে আমাদের স্যাটিসফ্যাকশনটাও বেশি আছে। একেবারে যদি সরাসরি তোমাদেরকে প্রশ্ন করি, প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছিলাম, সরাসরি প্রশ্ন করি যে এই মুহূর্তে আমরা যদি পশ্চিমবঙ্গ নয় ভারতের সবচেয়ে বড় ইনস্টিটিউশন গুলোর দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে জেনারেল লাইনে পড়াশোনা করে যে টিচাররা তাদের থেকে বেশি ভাইরাল অর্থে মানে এই মুহূর্তে অনলাইন এডুকেশনের ভাইরাল শব্দটা খুব মানে প্রাসঙ্গিক, যে সবাই বলে এই টিচারটা ভাইরাল। সেক্ষেত্রে আমরা এরকম ভাইরাল টিচারদের দিকে তাকালে দেখতে পাই যে বেশিরভাগই IITian কোনো একটা IIT থেকে পড়াশোনা করেছে। তো তোমাদের মনে হয় যে ডাইরেক্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য এরকম কিছু কাজ করার ইচ্ছে আছে যে IIT থেকে পড়াশোনা করে আমরা পড়াবো, এরকম কিছু কাজ করার ইচ্ছে আছে? সুযোগ পাই আর যদি মনে হয় যে হ্যাঁ পড়িয়ে হেল্প করতে পারবো তাহলে অবশ্যই ট্রাই করি। প্যাশনেট পড়ানোর প্রতি ভালো লাগে বাট দেখতে হবে যে আমি পড়ালে ওদের উপকার হবে কিনা। আচ্ছা মানে আগে নিজে দেখবো যে আমি কতটুকু পড়াতে পারবো। আচ্ছা যদি মনে হয় যে হ্যাঁ আমি পারবো তাহলে আমি ট্রাই করতে পারি, আচ্ছা। বাট যদি না পারি তাহলে ট্রাই করে ওদের বিপদে ফেলে চলতে থাকতে হবে। তুমি সুযোগের কথা বললে, এক্ষেত্রে আমি একটা বিষয় অন ক্যামেরাতেই বলে রাখি, সেটা হচ্ছে আমি এটা আগের বার অল্পকেও বলেছিলাম যে আমি SOE বাংলা প্ল্যাটফর্ম যেটা চালাই সেটার মাধ্যমে বাংলার প্রান্তিক থেকে মফস্বল থেকে শহুরে প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে ফ্রি এডুকেশনটাকে পৌঁছে দিতে চাই, এটাই প্রথম মোটো। এবং সেই এক ছাদের তলায় আমি চাই যে পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্রিলিয়ান্ট মানুষজন আসুক এবং তারা কানেক্টেড হোক এবং আসলে আমরা বেটার এডুকেশন, খুব কোয়ালিটি এডুকেশন তাদেরকে প্রোভাইড করতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো এই আমাদের ওপেন ক্যান্টিনে বসে এটুকু আমি বলতে পারি সুযোগ তোমার সামনে আছে, তুমি চাইলেই SOE বাংলার সাথে যুক্ত হতে পারো, পড়াতে পারো। এবার তোমাকে দেখতে হবে তোমার ইচ্ছেটা আছে কিনা বা কতটা কন্ট্রিবিউশন তুমি রাখতে পারছো সেই জায়গাটা। তো আমার
ক্ষেত্রে এটা স্বাগত, যে তুমি চাইলেই যদি তুমি কন্ট্রিবিউশন রাখতে চাও বাংলার ছেলে মেয়েদের প্রতি, তো আমার প্ল্যাটফর্মে তুমি আসতে পারো। জানো এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, অমিন স্যারের প্ল্যাটফর্ম নয়, সারা বাংলার ছাত্রছাত্রীদের প্ল্যাটফর্ম, তারা খুব আবেগ দিয়ে এর সাথে কানেক্টেড। তো তুমি চাইলে যুক্ত হতে পারো, সুযোগ তোমার কাছে আছে, তুমি ভাবতে পারো এটা করা যায় কিনা। অর্ক হ্যাঁ, আমার কাছে প্যাশন তো আছে, যদি সম্ভব হয় কিছু যদি গ্রিপ করা যায়, তো ওই যেটা বললো যে লাইক একটা ব্যাপারে আউট অফ ক্যাচ হয়ে গেল, যদি সেটা না হয়, যদি আমার মনে হয় সেই স্কিলটা আমার এখনো আছে আমি করতে পারবো, তো নিশ্চয়ই না করা ছিল। একেবারে। তোমরা দেখো যে তোমাদের সেই স্কিলটা আছে কিনা, বাকিটা আমার উপরে ছেড়ে দাও, আমি তো আছি, হয়ে যাবে। মানে আমাদের একটাই মোটো যে বাংলার প্রতিটা ছাত্রছাত্রীকে খুব কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা, এবং আমি তার জন্যই দিনরাত এক করে ছুটে বেড়াচ্ছি। শুধু একা তো তুমি না, ধরো আমি ম্যাথ করাচ্ছি এবং সেটার মাধ্যমে তো সম্পূর্ণটা করানো সম্ভব নয়, এবং কোয়ালিটি টিচারও দরকার, যে সেক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুতেই। তো আমি চেষ্টা করছি যে বাংলা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য সেই যুদ্ধটা বা লড়াইটা লড়তে। তো তোমাদেরকে স্বাগত, তোমরা চাইলে আমাকে সাপোর্ট দিতে পারো বা বাংলার ছাত্রছাত্রীদের সাপোর্ট দিতে পারো, সেক্ষেত্রে ওয়েলকাম। আর সবচেয়ে শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, তো বলবো না, আমার থেকে অনেক বয়স ছোট, অনেক ভালোবাসা এই কারণেই যে তোমরা এত ইম্পর্টেন্ট একটা সময়ে আইআইটি পড়াশোনা করছো। আমি তো না পড়লেও কখনো আইআইটির দরজায় পৌঁছাইনি, কিন্তু আমি আইআইটি দরজার বাইরে দাঁড়িয়ে আজকে ভাবছিলাম যে এখানে ঢোকার সময় একটা প্রণাম করে ঢুকতে হবে, কেননা এটা তো অনেকেরই স্বপ্ন। বাংলার কেন সারা ভারতবর্ষের প্রচুর ছাত্রছাত্রীর স্বপ্ন, এই জায়গাটা অনেকে পৌঁছতে পারে না। তো সেই জায়গা থেকে তোমরা যে এতটা মূল্যবান সময় আমাকে দিলে বা সেই প্ল্যাটফর্মকে দিলে, তার জন্য অনেক অনেক ভালোবাসা। আশা করছি আগামীতেও তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমি ডাকলে সেই সাড়াটা পাবো, এবং বাংলা ছাত্রছাত্রীদের জন্য আমরা আরো বেঁধে বেঁধে থাকি, এই সংকল্পটা এগিয়ে যাবো। অনেক অনেক ভালোবাসা, আর আগামীতে এই পথ চলা থাকুক, এটুকুই বললে। আর আমাদের শেষ একেবারে আমরা যেটা সবসময় বলি, সেটা হচ্ছে যে বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়ুক, শিখুক এবং জিতুক। আর্থিক প্রতিবন্ধকতা হোক বা কোনো কিছুই যাতে তার পথে বাধা হয়ে না দাঁড়ায়। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের দুজনকে যে আমরা একসাথে মুষ্টিবদ্ধ হাতে, মানে একটা স্লোগানের মতোই বলি যে বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। চলো একসাথে বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। চলো যাই, থ্যাংক ইউ।